সন্ধ্যার দিকে বৃষ্টির তাড়া খেয়ে আর কি করব, দেখলাম যে আমি কোথাও রাস্তা পাচ্ছি না। তো একটা জঙ্গলের দিকে একটা ঘরের মতো দেখলাম, পাকা বাড়ি। কিন্তু চলে যাব কি যাব না, কে কি বলে না বলে, আমি এখানকার অতিথি। তারপরেও চলে গেলাম রাত কাটানোর জন্য, বা সময় দেখি কি হয়, বা ওইখানে কেউ থাকলে আমি তার কাছ থেকে আপনার কোথাও থাকার মতো ব্যবস্থা বা অন্যান্য যেই প্রয়োজনীয় জিনিসগুলো। কিন্তু বাড়িতে যাওয়ার আগে দেখলাম যে বাড়িতে যাওয়া আসার জন্য এমন কোনো রাস্তা বা কোনো সিস্টেমই নাই যে এখানে কোনো লোক থাকে, বা আদৌ কোনো সময় কোনো লোক কখন কবে ছিল কি না সেটার এমন কোনো সিমটম আমি দেখলাম না যে এইটা দেখে আমি ভাববো যে এখানে মানুষ ছিল। তো আমি আর কি করব, বৃষ্টিও মোটামুটি খুব ঝড়ো আকারে, বিশাল আকারে, যেটাকে বলা চলে যে বিজলি সহ ঘন ঘন বিজলি পড়তেছে, আওয়াজ হচ্ছে বিকট। তার মধ্যেই বাহিরে প্রচুর ঝমঝমে বৃষ্টি। এমতো অবস্থায় এইখানে ভিতরে ঢুকেই গেলাম। দরজা যদিও বন্ধ ছিল, কিন্তু ধাক্কা দেওয়ার পরে অটোমেটিকলি কেমন যেন খুলে গেল। আমিও ভিতরে ঢুকলাম। ঢুকে ইনশাল্লাহ দেখলাম যে প্রচুর ময়লা, সঙ্গে টর্চ ছিল। তাই সালামু আলাইকুম, আমি দাউদ আনোয়ার। আমি বর্তমান 42 বছর বয়সী একজন ছেলে। তো আজকে প্রথম আমি আপনাদের উদ্দেশ্যে আমার ইউটিউব যেই চ্যানেল, সেই চ্যানেলে একটি গল্প দিতেছি, যা কিছুটা সত্য কিছুটা কাল্পনিক। আপনারা অনেকেই ভূতের গল্প শোনেন, ভালো গল্প শোনেন। আমিও গল্প শুনতে পছন্দ করি। আমি অনেক হরর মুভি দেখি না, কিন্তু হরর গল্পগুলো যেগুলো আমার সামনে আসে, সেই গল্পগুলো আমি কখনোই ছাড়ি না। তো প্লিজ, আমি যেহেতু নতুন, আমার চ্যানেলের শুরু করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভুল ত্রুটিগুলো আমাকে তুলে ধরবেন, যাতে আমি আমার কাজগুলো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বা পারি। তো এমতো অবস্থায় আমি এই ভিডিওটাতে আপনাদের যে গল্পটা জানাতে চাচ্ছি, আসলে আমি ছোটোকাল থেকেই বলা চলে, আমার বয়স 13-14 বছর বয়স থেকেই আমি খুব মাছ ধরার প্রতি আমার একটা নেশা, এবং হুটহাট করে এদিক ওদিক চলে যেতাম ভবঘুরের মতো। কিন্তু এখানে কোনো আপনার তান্ত্রিক ক্রিয়া বা অলৌকিক ক্রিয়া আমি কখনো শিখেও নাই, বা এমন কারো কাছে দীক্ষা বা এই ধরনের কোনো কিছুই আমি কখনো বিশ্বাস করতাম না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কি, আমি মুসলমান, এবং আমার পারিবারিক বিষয়বস্তুগুলোতে অতিরিক্ত মাত্রায় আপনাদের মৌলবাদিত্ব আছে, যেখানে অনেকেই বিশ্বাস করে, অনেকেই অনেক রকম কথা বলে, যা কিনা আমি আমার একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে দিচ্ছি। সেই ক্লিপটা হলো আমার দাদি, মরহুম দাদি। উনি বেশ ভালো বয়স নিয়েই মারা গেছেন, যদিও প্রায় 4-5 বছর হয়ে গেছে। আমার চাচাদের সাথে বা আমার অন্যান্য রিলেটিভদের সঙ্গে আমার যদিও সম্পর্ক ছিল না, কিন্তু আমি একটা জিনিস জানতে পেরেছি, সেটা হলো আমার দাদির সঙ্গে নাকি জিন বা পরী ছিল। তো এটা নাকি উত্তরাধিকার সূত্রে অনেক সময় অনেকে পেয়ে যায়। এখন আমি আসলে আপনাদের সামনে গল্প উপস্থাপন করতেছি, বা আশা করছি যে আপনাদেরকে গল্প শোনাবো, বিশেষ করে হরর সাইড, কারণ আমি অনেক হরর এক্সপিরিয়েন্স করার চেষ্টা করেছি। একা অনেক জায়গায় মাছ ধরতে গিয়েছি, পুরনো বাড়িতে গিয়েছি। সেই হিসেবে আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাতে চাচ্ছি, সেই গল্পটা আমার জীবনে কতটা ভয়াবহ ছিল, সেটাই আপনাদের কাছ থেকে জানতে চাইতেছি, এবং কমেন্টে জানাবেন।
তো শুরু করছি আজকে আমার গল্প। তারপরেও আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন হিসেবে নতুন করে সুন্দরভাবে কাজ করার জন্য যা যা করণীয় আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যেহেতু আমি নতুন। সময়টা 95 অথবা 96 বা 94 এরকম, এর মধ্যে তখন আমি সম্ভবত ক্লাস 7 বা 8-এ পড়ি। আমার আব্বা ছিলেন একজন কন্ট্রাক্টর, টেইলার কন্ট্রাক্টর ক্যান্টনমেন্ট এরিয়ায়। যেহেতু আমি বর্তমান 42 বছর বয়সী, আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা এই গল্পের সঙ্গে ইনভলভ। তারা প্রত্যেকেই জীবিত আছে, আবার অনেকেও মৃত্যুবরণ করেছে। তো সেহেতু আমি কারোর নামই উপস্থাপন করছি না, আর এটা নাটক আকারেও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি না। তো আপনাদেরকে শুধু আমার গল্পটা বা গল্পগুলো শোনাবো, এই হিসেবে আপনাদের সামনে আসা, এবং নতুন পেজ বা চ্যানেল সেই হিসেবে আপনাদের সহযোগিতায় আমি আমার গল্পগুলো পেশ করছি। হ্যাঁ, তখন বয়সটা আমার খুবই কম, যদিও, কিন্তু দুর্দান্ত সাহস এবং একটু কী বলবো, বাউন্ডুলি কিসিমের না, আমি একটু সরল শীতের মধ্যে খুবই চঞ্চল একটা প্রকৃতির ছেলে। আমার নেশা মাছ ধরা, আমার নেশা ঘোরা। আমি তখন থেকেই অনেকগুলো বই লেখার চেষ্টা করেছি, অনেক কবিতা লিখেছি। একটা জিনিস কি, আমার মধ্যে কোনো সময় ভালোবাসার জিনিসটা ছিল না। আমি ভালোবাসার জিনিসটা বুঝতাম কি না সন্দেহ আছে, যেহেতু ভালোবাসার প্রতি আমার তেমন কোনো আকর্ষণই ছিল না। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, সেহেতু যখন যেটাই করতাম সম্পূর্ণ নিজের মন ইচ্ছা মতো করে চলে যেতাম। তো এখন আমি আমার বাবার সঙ্গে কী কারণে যেন রাগ করি। আমাদের দোকানে যে কোনো একজন কর্মচারী ছিল, সে আমাদের নিজেদেরই লোক। আব্বার সঙ্গে রাগ করে আমি চলে গেলাম, মানে চিটাগাংয়ের উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম। তবে এইখান থেকে ওই আপনার ক্যান্টনমেন্ট এরিয়া থেকে আমি আশুলিয়া হয়ে আর কি সায়দাবাদ হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে গেলে তো আমি সময়টা এতটা করব না, মানে এক্সপ্লেন করতে পারবো না, কারণ জিনিসটা অনেক আগে। এমন না যে আমি এটা আপনাকে বলতেও পারবো না। যদি ধারাবাহিকভাবে এমন কোনো পর্যায়ে আসে, তখন হয়তো বা আমি এক্সপ্লেন করব যে এই সময় এই জায়গায় সম্পূর্ণগুলো স্পষ্টভাবে আমার স্মরণ আছে বা মনে আছে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাইতেছি সেটা হলো গল্পের ধারাবাহিকভাবে, যে আমি সাভার ক্যান্টনমেন্ট থেকে বাইবেল ব্রিজ হয়ে আবদুল্লাপুর হয়ে সায়দাবাদ যাই। ওইখান থেকে আবার চিটাগাংয়ের রাস্তায় উঠি, মানে গাড়িতে ওঠার পরে আমাকে বাস স্টেশনে, যেখানে তখন কিন্তু অবশ্য মোবাইলের চল ছিল কি না, হ্যাঁ মোবাইলের চল ছিল, মোবাইল ছিল, কিন্তু আমার কাছে তখন মোবাইল ছিল না। থাকলেও আমাদের দোকানে ছিল। তো আমি কারোর সঙ্গে কোনো যোগাযোগ না করে, কাউকে চিনি না জানি না, আমি সরাসরি চিটাগাংয়ের উদ্দেশ্যে গাড়িতে উঠে যাওয়ার পরে একেবারে গাড়ি আমাকে নিয়ে ডাইরেক্টলি অলঙ্কা এলাকাটায় নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আবার আমি আরও ভিতরের দিকে রাঙামাটির একটা গাড়িতে উঠি। তো রাঙামাটির গাড়িতে ওঠার পরে আমাকে এমন একটা জায়গায় হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলেন যে কোথায় নামবেন। আমি বললাম যে আচ্ছা সামনের স্টেশন। যেহেতু আমি কোথাও চিনি না, নাম বলতে পারবো না, তো সামনের স্টেশন, লোকটা বললো যে সামনের স্টেশন তো লোকজন কম, ওখানে তো কেউ অনেক ফাঁকা বাড়ি, তো ওইখানে কার বাড়িতে যাবেন? আমি বললাম যাব, আমার এক পরিচিত আছে, আমার সমস্যা হবে না, আপনি ভাড়া নেন, আমাকে নামিয়ে দিয়েন সামনের স্টেশনে। তো আমি সামনের স্টেশনে যখন নামলাম, তো ওখানে দেখলাম আসলে তেমন কোনো স্টেশন, দোকান বা এমন কিছু গাড়ি বা এমন কিছু নাই যে একটা ভরসা পাবো। যেহেতু গাড়ি থেকে নেমে গেছি, গাড়িও চলে গেছে, আমিও কোনো দিকে না হিসেব করে
একদিকে হাঁটা শুরু করলাম। একদিকে হাঁটা শুরু করাতে হাঁটা যখন শুরু করলাম যে দেখলাম দুই সাইডে প্রচুর গাড়ি। এখন মেন রোড দিয়ে আমি যাচ্ছি। হঠাৎ কেন জানি বুঝলাম না, আমি আমার মেন রোডের প্রতি আমার একটা আকর্ষণ ছিল না। আমি যাই হোক একটু যদি একটা ভিতরে যাওয়ার মতো রাস্তা দেখি, তাই তো ওই রাস্তা থেকে আমি হাঁটা শুরু করব। তো আমি কিছু দূর হাঁটার পরে একটা রাস্তা দেখলাম, সেই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি। ওই রাস্তাটাই ধরে আমি হাঁটতে হাঁটতে চলতেছি। কিন্তু দিনের জিনিসটা তখন আমি যখন নেমেছিলাম তখন সেটা বিকেল ছিল। কিন্তু হাঁটতে আমি একটা পর্যায়ে দেখলাম যে একটু মেঘ জাতীয় ছিল। যে মেঘ জাতীয়টা দেখার পরে আমার কাছে এমন কিছু ছিল না যে আমি মেঘ থেকে বাঁচবো। হালকা হয়তো বা কিছু কাপড় চোপড় আমার কাছে ছিল। সেই কাপড় চোপড়গুলোর নিয়েই একটা ব্যাগ নিয়ে আমি আসছি। আমার কাছে একটা টর্চ লাইট ছিল, এর বেশি কিছু আমার কাছে ছিল না। আর হালকা পাতলা কিছু টাকা পয়সা, যে আমার কাছে এমন কিছু আহামরি ছিল না যে এটার জন্য আমি ভয় পাবো। তো তারপরেও আমি হাঁটতে লাগলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম যে মেঘ আসতেছে, কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস খেয়াল করলাম, অন্ধকার হয়ে আসছে কিন্তু আর কোনো রাস্তার চিহ্ন পাচ্ছি না। এমন অবস্থায় আসলে একটু ভয় পেয়ে গেলাম। ভয় কি, যে মানে একটু বিভ্রান্তিতে পড়লাম যে আমি এই যে চলতেছি এখানে এমন অবস্থায় আমার এখানে কাউকে দেখতেছি না। আমি অনেকক্ষণ যাবৎ হাঁটলাম, কিন্তু একটা লোক, একটা পশু পাখি কাউকে দেখলাম না। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে আপনার মানে বজ্র সহ বৃষ্টি আসার সম্ভাবনা প্রায় খুব দ্রুত হয়ে আসতেছে। এমতো অবস্থায় আমি কি করব এখন, এইটা ভাবতে একদিকে তাকিয়ে দেখলাম একটা কুঁড়ে ঘরের মতো আবছা দেখা যায়। তো আমি মনে করলাম যে যাক অনেক কষ্টে একটা বাড়ি যেহেতু পেলাম, হয়তো বা ওখানের লোকজন থাকলে এখান দিয়ে কোথায় যাওয়া যায় তাদের সঙ্গে কথা বলে বাকি পথগুলো আমি চিনে নিব। তো চিনে নেওয়ার জন্য আমি বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু বাড়ির সীমানার আশেপাশে আমি দেখলাম না যে কোথাও বাড়ির কোনো সীমানা আছে বা বাড়িতে ঢোকার মতো কোনো রাস্তা আছে। যেহেতু বাড়ির দরজা দেখছি, সেই দিক দিয়ে কোনো মতে নিজে ঝাড় জঙ্গল একটু পাশ কাটিয়ে বা করে সরিয়ে আমি ঘরের কাছে গিয়ে দেখলাম যে কেউ নেই, বা এখানে যে কোনো মানুষজন থাকে সেই রকমও কিচ্ছু নেই। আমি আপনাদেরকে গল্পটা বলতেছি, কিন্তু তখন যে আমি কি ভয় পেয়েছিলাম তা আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না। সন্ধ্যা হয়ে গেছে এবং খুব 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 আকারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে, যা আমি যদিও ভয় পেতাম, ভয়টাই তেমন একটা ছিল না, তারপরও কেমন যেন একটু অন্যরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছিল। যাই হোক, আমি ওই বাড়ির সামনে যখন একদম ঘরের কাছেই চলে গেলাম, ঘরের কাছে চলে যাওয়ার পরে দেখলাম একটা দরজা, সেটা অনেক পুরাতন দরজা, কাঠের দরজা। দুঃখিত, মাফ করবেন, একটু গলা বসে গেছে। তো দরজাটা দেখে আমি তাকিয়ে দেখলাম এখানে কোনো তালা নেই। দরজাটা খুলে যখন ভিতর দিকে উঁকি মারলাম, দেখলাম যে অনেক ধুলো, ময়লা, পাতা, জঙ্গল, এটা সেটা। কিন্তু তৎক্ষণাৎ অনেক বৃষ্টি, মানে খুবই বজ্রসহ বৃষ্টি, বাহিরে করা যায় না। তো আমার সঙ্গে ম্যাচও ছিল। আমি তখনও সিগারেট ব্যবহার করতাম, ম্যাচ ছিল, সিগারেট ছিল। হ্যাঁ, সঙ্গে একটা জিনিস কি, চাদরের মতো একটা চাদর ছিল আমার, যেটা কিনা আমার দাদার থেকে পাওয়া। এই চাদরটা অনেক বড়, অনেক দামি নাকি ছিল। তখনকার আমলের নাকি এটা প্রায় 2,500 থেকে 3,000 টাকা দিয়ে আমার কে বা কারা আমার দাদাকে দিয়েছিল। দাদা মারা যাওয়ার পরে চাদরটা আমার আব্বার কাছে ছিল, আর আমি ওই চাদরটা মাঝে মধ্যে নিয়েই বের হতাম। বাইসেন্সলি কোথাও যদি আমি মাঝে মধ্যে এদিক ওদিক চলে গেলে আমি মসজিদে রাত কাটাতাম, সেই হিসেব করে চাদরটা আমার সঙ্গেই রাখতাম যদি কোথাও যাইতাম। তো ভিতরে ঢোকার পরে আমি লাইট দিয়ে দেখলাম যে এখানে কি করা যায়। তাও
পা দিয়ে ময়লা কিছুটা জঙ্গল ধুল টুলো সরিয়ে আপনার একটু পলিথিন জাতীয় কিছু দিয়ে আমি একটা জায়গা করলাম, বসলাম। কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি যাই হচ্ছে, বিদ্যুৎ বজ্রবিদ্যুৎ হচ্ছে। এমতো অবস্থায় ওখানে বসে খাবারও তেমন আমার কাছে ছিল না, খুব ক্ষুধা লাগছিল। এমতো অবস্থায় এই মনে করেন বসে বসে আমি সিগারেট খাচ্ছি। একটা দুইটা সিগারেট খাওয়ার পরে, যেহেতু টর্চ লাইট তখনকার আমলে চার্জার লাইট ছিল না, ব্যাটারি চালিত লাইট, পেন্সিল ব্যাটারির লাইটটা ছিল আমার কাছে। আমি স্পেশালি বিশেষ করে আমি ওয়াকম্যান শুনতাম, ওয়াকম্যান ছিল, সেই ওয়াকম্যানের জন্য আমার কাছে রিজার্ভ কিছু ব্যাটারি সবসময় আমি রাখার চেষ্টা করতাম। এখন এমতো অবস্থায় আমি ওখানে ওই ঘরে বসে আছি, বসে অনেক সময় পার করার পরে দেখলাম বৃষ্টি কিছুটা কমেছে। এখন আমি হালকা একটু বাহিরে বের হয়ে দেখার জন্য যেই চেষ্টা করতে গেলাম, হঠাৎ আমার চোখের সামনে একটা বিষয় সম্মুখে আসলো। যে বিষয়টা আমি দেখে ওখানে কোনো প্রকার শব্দ করবো তো দূরের কথা, ওখানে যে আমি দাঁড়িয়ে আছি সেটাও আমাকে ভাবতে অনেকটাই কষ্ট হচ্ছে। এমন একটা বিষয় চোখের সামনে পড়লো, যা চোখের সামনে না পড়াটাই মনে হয় সবচেয়ে ভালো ছিল। তারপরেও এমন যে বিষয়টা চোখের সামনে পড়লো, দেখলাম একটা সাইডে এমন অন্ধকার, তেমন বোঝা যায় না, হালকা একটা শব্দটা হালকা বলতে গেলে কেমন জানি হাড় ভাঙা বা চপাস করে খাচ্ছে এরকম একটা শব্দ। কিছুই বোঝা যাচ্ছে না অন্ধকারের মধ্যে, ঘুটঘুটে অন্ধকার। সাহসও হচ্ছে না যে লাইট মারবো, কারণ মাঝে মধ্যেই হালকা যে বিজলির আলো পড়েছে সেইটাতে দেখে আমার সমস্ত শরীর একদম মানে ভয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, যে কিছু বলবো, কিছু করবো, এই ধরনের কোনো বিষয় আমার মাথায় খেলছে না। তো এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু লড়াচড়া করার মতো নিজের যে শক্তি পাচ্ছিলাম না। এভাবে যে কতক্ষণ চলছে তা জানি না। ভাগ্য ভালো যে যে বিষয়বস্তুটা এই শব্দগুলো করেছে বা এই শব্দগুলোর পিছনে যার উদ্দেশ্য ছিল সে আমাকে দেখতে পেরেছে বলে মনে হয় না। যদি দেখতে পারতো তাহলে ওইখানে আমারও একই অবস্থা হইতো, যে এই বিষয়টাকে ও খাচ্ছিল বা যার উপরে চড়াও হয়ে সে তার আধিপত্য দেখাচ্ছিল। আমি ভয়ে তো দাঁড়িয়ে আছি একদম, আর চেপে দেয়ালের সঙ্গে একদম জড়সড় হয়ে একদম নিঃশব্দে মনে হয় দম বন্ধ করে আছি। এমন অবস্থায় কে কীভাবে নিজেকে ধরে রাখবে সেটাও ভাবতে পারছি না। কিন্তু ভয় বলেন আর কোনো অনুভূতিহীন, এটা কী বলবো নিজেও জানি না, এত ভয় পেয়েছি জীবনে যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু বিষয়টা অনেক সময় চলার পরে যখন দেখলাম হঠাৎ করে জিনিসটা আর ওখান থেকে উধাও হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আমি ভাবলাম যে না, ওখানে না গিয়ে আমি ঘরের ভিতরে গিয়ে চুপচাপ বসে থাকি দরজা বন্ধ করে। ঠিক সেই মুহূর্তে যখন ঘরের ভিতরে ঢুকলাম, কোনো শব্দ করি না, যেখানে বসেছিলাম সেখানে গিয়ে আবার বসে চুপচাপ বসে আছি। এমন অবস্থায় হঠাৎ একটা কেমন জানি ঘরের ভিতরে আওয়াজ হচ্ছে, কেমন জানি হালকা শুকনো পাতা মচমচ করার মতো। যে বিষয়টা একদমই মানে ভয়ঙ্কর বলবো সেরকমই। মানে যেহেতু একবার ভয় পেয়েছি, ভাবতেছি যে জিনিসটা বুঝি ঘরের ভিতরে চলে আসলো, এখন কি করা যায়। কিন্তু দরজাটাও এমন অবস্থা, আমি যে ওটাকে বন্ধ করেছি সেটাও না, হালকা একটু খোলা আছে। এই পর্যায়ে আমি একদম দরজা থেকে অনেক দূরে, ঘর থেকে দরজা দিয়ে বের হয়ে যাবে এরকম কোনো কিছু না। লাইটও জ্বালানোর মতো সাহস পাচ্ছিলাম না। এমতো অবস্থায় কি করব, লাইট
জ্বালাইবো কি জ্বালাইবো না আমি ভাবতেই পারতেছি না। এমন একটা বিষয় যেখানে মানে এমন একটা বিষয় আমি তো মনে করলাম যে দেখলাম সে একজন মাংসাশী, যাকে যে মাংস খায় হাড্ডি পর্যন্ত চাবাইয়া মানে ভেঙে চুরে খেয়ে ফেলতেছে। এরকম শব্দগুলা শোনার পরে সে আবারও অন্য একটা শব্দ যখন কানের কাছে আসতেছে তখন বুঝতেই পারতেছেন যে আবার ভয়টাকে কীভাবে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। এমত অবস্থায় আর কি করব, হঠাৎ যা হওয়ার আছে এই ভাবা মাত্রই যেই হাতের টর্চ লাইটটাকে ঘরের মেঝের দিকে ফেললাম, ঠিক সেই মুহূর্তে দেখলাম একটি এই সরীসৃপ, যাকে বলে গুই সাপ। এই সাপটা ঠিক আমার কাছ থেকে একটু দূরে দরজার দিকেই কাছাকাছির দিকেই যাচ্ছিল। সম্ভবত আমার প্রবেশাধিকার বা আমার উপস্থিতি বুঝেই সে সম্ভবত ঘর থেকে বের হচ্ছিল, বা আমাকে ক্ষতি করবে এরকম কোনো বিষয়বস্তু তখন আমি দেখতেছিলাম না। যাক, আল্লাহর নাম বলে যখন দেখলাম যে ওইটা আস্তে ঘর থেকে বের হয়ে গেছে, ভালো করে ঘরের মধ্যে আলো দিয়ে ভালো করে দেখলাম এবং দরজাটাকে দেখলাম যে দরজাটাকে লক করা যায় কি না। কিন্তু যেহেতু লক করার মতো কোনো ব্যবস্থা আমি দেখি নাই, কিন্তু দরজাটা আটকানোর মতো বা বেঁধে রাখার মতো ব্যবস্থা ছিল বিধায় নিজে কাছ থেকে কাপড় বা কিছু ব্যবহার করে দরজাটাকে বেঁধে এই আপনার ঘরটার মধ্যে সেই ভোর পর্যন্ত আমি অপেক্ষা করি। ঘুমানোর তো কোনো প্রশ্নই আসে না, ঘুমানোর তো কোনো ব্যবস্থাই নাই। যদিও এখানে ঘুমানোর মতো ব্যবস্থা করা সম্ভব ছিল, কিন্তু এমন ভয়ে পেয়েছি সেখানে ঘুম কোনোভাবে আসবে এরকম কোনো কিছু চিন্তা করা আমার পক্ষে অসম্ভব ছিল। যার পরনায় সারা রাত জেগে বসেছিলাম। বিশ্বাস করবেন কি না, ওই সারা রাতে আমার মনে হয় না যে আমি একটি সিগারেট পর্যন্ত খেয়েছি, কারণ এমনভাবে বসেছিলাম যাতে আমার শব্দ না হয়। একবারের জন্য কিছুক্ষণ আলো জ্বেলেছিলাম, তারপরে খুব যৎসামান্যর জন্য মানে নিজেকে সেভ করার উদ্দেশ্যে যখন ভালো করে দেখলাম এখানে কোনো সাপ বা এই ধরনের কোনো কিছু আছে কি না, তারপরে দরজাটাকে মোটামুটি বেঁধে মোটামুটি নিজেকে একটু করার পরেও মোটামুটি অনেক ভয়েই মোটামুটি রাতটা কাটানোর পরে সকালের যখন এই হালকা হালকা আলো হচ্ছে, অন্ধকারের মধ্যে বসে আছি, কারণ টর্চ লাইটের যে আলো আছে বা এইটা আমি যেহেতু বের হয়েছি রাতে, মাঝে মধ্যেই অনেক জায়গায় আমি মসজিদে বারান্দায়ও ঘুমাতাম বা বিভিন্ন জায়গায় মোটামুটি আশ্রয় কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে ঘুরতে গেলে আমি অনেক জায়গায় আশ্রয় নিতাম বা অবস্থান করতাম। সেহেতু লাইট বেশি ব্যবহার করাটা ছিল বোকামি, সেই জিনিসটা সবসময় মাথায় থাকতো। তারপরও ভয় পেয়েছিলাম যদি আবার এই আলো দেখে আবার আমার উপর আক্রমণ করে। এরকম পরিস্থিতি তার তেমন আলো ব্যবহার করি নাই। মোটামুটি যখন সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পরে আমি আলো হওয়ার জন্য মোটামুটি পর্যাপ্ত আলো হওয়ার জন্য অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে জিনিসটা এমন একটা অবস্থা বুঝলাম যে আমি মনে করেছিলাম যে ওইখানে হয়তো বা যাকে যেই জন্তুটা বা যেই প্রাণীটা ওখানে ছিল, সেই প্রাণীটা কালোর মতো, কিন্তু খুব ভয়ঙ্কর। আমি এমনভাবে ওর সঙ্গে আমার দেখা হয়েছে যে ও আমাকে দেখবে এরকম আসলে কোনো সিচুয়েশন ছিল না, বা ছিল বলতেও পারবো না। কিন্তু তারপরেও আমার ধারণা মতে যেহেতু এমন পরিস্থিতিতে সে ছিল, আমি আসলে তেমন ওর দিকে ভালো করে দেখার মতো কিছু ছিল না। কিন্তু হালকা আলোতে ওকে যখনই আমি দেখেছি তখন শুধু এইটুকুই দেখলাম যে কালো একটা জিনিস হাড়গোড় এমনভাবে ভেঙে ভেঙে খাচ্ছে বা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বা এমন শব্দ করে খাচ্ছে,
তাতে বোঝা যাচ্ছে যে কোনো একটা মানুষ বা এরকম মাঝে মধ্যে হাতের মতো দেখলাম বা এরকম কিছু দেখলাম যে যার কারণে আমি আসলে ততটা মানে বেশি ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আল্লাহর রহমত বা আমার মুরব্বিদের দোয়া ছিলই হয়তো, বা সেই কারণে আমি আসলে এত ভয়ের মধ্যেও জ্ঞান হারাই নাই। বা ওইখানে যে নিচে যেরকম ময়লা ছিল সেখানে আরও বিষাক্ত পোকামাকড় থাকা অস্বাভাবিক কিছু ছিল না। তারপরেও সকালবেলা যখন মোটামুটি আলো হলো তখন আমি আস্তে দরজাটা খুলে যখন বের হয়ে আসলাম, দেখতে পারলাম ওইখানে আপনার একটি, এটাকে কি বলবো, বাদুড়ের মতোই সাদা জাতীয়, যার কারণে মনে করেন যে রাত্রে হাত পায়ের মতো বিষয়বস্তুগুলো আমার চোখে পড়েছিল, যার কারণে মানুষ মনে করে আমি আর কি ভয়টা বেশি মনে হয় পেয়েছিলাম। আসলে ওইটা মানুষ ছিল না, ওটা একটা বাদুড় জাতীয় বা বান্দর কিসিমের জন্তু ছিল, যেটা প্রায় সাদা বা ব্রাউনেস কালারের মধ্যে, কারণ পুরো ছিল না, অনেক অংশই ছিল না, কিছু চামড়া ছিল, কিছু হাতের পায়ের নখ ছিল। হাতের নখ আমি, কারণ বাঁদরের অনেক সময় নখ, হাতে পায়ের নখ প্রায় সেম দেখেছিলাম, সেহেতু এরকম এক আধ পিস দেখেই বুঝতে পারলাম এটা বাঁদর জাতীয় কিছু বা কোনো প্রাণী ছিল, যেই প্রাণীটাকে এটা খেয়েছে। কিন্তু আসলে এই জিনিসটা, এই কালো জিনিসটা কি ভাল্লুক জাতীয়, ভাল্লুক ছিল কিনা বা এই ধরনের অন্য কোনো মাংসাশী প্রাণী ছিল কিনা, যা ভাবতে আসলে আমি খুবই মানে ভয় পেয়েছিলাম। কিন্তু এখন যেহেতু দেখলাম যে এটা এরকম জাতীয় একটা প্রাণীর জীবাশ্ম পড়ে আছে, জীবাংশ পড়ে আছে, যেইগুলো দেখা একটু মনে স্বস্তি আসলো। পরে এইখান থেকে মানে মোটামুটি সকালই আমি বের হয়ে যাই। শুকনো কিছু খাবার ছিল, বিস্কিট টিস্কিট বা পানি জাতীয় এরকম কিছু ছিল, যা খেয়ে আমি আর কি আর ওখানে অপেক্ষা করে নাই। যে পথে আসছি সেই পথে আবার সোজা বের হওয়ার জন্য রিটার্ন চলে আসতে অনেকক্ষণ পরে সেই রাস্তায় আসলাম। রাস্তা থেকে মোটামুটি একটা ট্রাকে করে উঠলাম, উঠে সেই একটা মানে কী কমো পাহাড়ি এলাকার দিকে আরও ভিতরের দিকে চলে গেলাম, যেখানে লোকালয় ছিল। তো এরকম এরকম একটা এলাকায় যখন চলে গেলাম, তো সেই এলাকাটাকে ঘুরে দেখলাম। মোটামুটি আপনাদের এই হিসেবে অ্যাডভেঞ্চার হিসেবে আমার এই যে রাত্রে ভয়টা পেয়েছিলাম, সেই ভয়টা এই অ্যাডভেঞ্চারটাকে আমার জীবনে আলাদাভাবে একটু স্মরণ করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। বিধায় আজকে আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম। এটা আসলে আমার অ্যাডভেঞ্চার বলবো আমি, কারণ এখানে ভৌতিকতার কোনো কিছুই আমি পাই নাই, যেহেতু রাতের মধ্যে জিনিসটা ছিল এবং ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেহেতু আমি বিষয়টাকে অ্যাডভেঞ্চার সাইডেই আপনাদের জন্য বলে উপস্থাপন করলাম। তো আজকের এই এপিসোডটার শেষ অংশ আপনাদের উদ্দেশ্যে দিলাম। কার কীরকম লেগেছে, সো আমার যেহেতু এই ভিডিওটা আমি ইউটিউবে ব্যবহার করতেছি, আপনারা যারা ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে আপনাদেরকে লিংক দিব, প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমাকে কিভাবে কাজ করব বা কিভাবে কাজ করলে আমার চ্যানেলটির অগ্রগতি ভালো হবে, এই ধরনের বিষয়বস্তুগুলো আমাকে শিখিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। কারণ বয়স যাই হয়েছে, আসলে যারা কোনো একটা কাজ করে, আসলে অর্থনৈতিক ইনকাম হওয়ার পিছনেই কাজ করে, যারা অনেক ধনী আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, আল্লাহ তাদেরকে এমনি দিয়ে দেয়। আসলে আমিও তেমন অর্থনৈতিকভাবে সচ্ছল না, কখনো কোনো সময় বাবা ছিল বা ওনাদের কারণে মোটামুটি ভালোই ছিলাম, বা বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম। তারপরেও একটু ওনাদের লেখাপড়ার মধ্যে তেমন খারাপ ছিলাম না, ভালো স্কুলে সেই বিষয়গুলো আসলে মানে অ্যাডভেঞ্চারকে বা ঘোরাঘুরিটাকে আবার মাথায় একটু অন্যরকমভাবেই ভালো লাগতো। বিশেষ করে ঘোরাঘুরি, মাছ ধরা, বিভিন্ন
অনুষ্ঠানে অংশগ্রহণ করা। কিন্তু একটা জিনিস কি, আমার বন্ধুবান্ধব নিয়ে আমার ঘোরাঘুরি, সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগতো না। আমি একাই ঘুরতে পছন্দ করতাম। কোথাও মাছ ধরতে গেলে একাই যেতাম। যখন বয়স রয়েছে তখন মাছ ধরতে যাওয়ার জন্য আমার ছেলেকে আমি বন্ধুর মতো পছন্দ করতাম, বাট আর কাউকে আমার অতটা ভালো লাগতো না। এই বলে আজকে আমার এই এপিসোডের শেষ অংশ আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। দয়া করে আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন, এবং কমেন্ট করে আমাকে নতুন ভালোভাবে কিভাবে কাজ করব সেই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দিবেন। সেই আশা রেখে আমি এপিসোডটি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন এপিসোডে। সেটা হয়তো বা ভয়ঙ্কর, ভৌতিক অথবা অ্যাডভেঞ্চার, যে কোনো একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যারা গল্প পছন্দ করেন, অবশ্যই ভূতের গল্প বা এই ধরনের কিছু, আসলে আপনারা আমার ভিডিওগুলো বা এই পোস্টগুলো আপনারা পুরো শুনতেছেন না। এর মধ্য থেকে যে লোমহর্ষকর কাহিনীগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, আমার মনে হয় আমার এই চ্যানেলটাকে আপনারা অত্যন্ত ভয় সহকারে শুনতে হবে, যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেকটা কাহিনী আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া মুহূর্ত, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। সো ডিয়ার লিসেনার, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন প্লিজ। 100 সাবস্ক্রাইব না হলে আমি আমার অনেক কিছুই সেট আপ করতে পারতেছি না। যেহেতু আমার কোনো স্টুডিও নাই, সেহেতু আমি এটা নির্জন এলাকাতে নিজের মতো করেই আপাতত যেটা যা হবে তাইভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো এই আজকে যে গল্পটা আপনাদের সামনে শেয়ার করব, সেই গল্পটা হচ্ছে আমার একটা জীবনের খুব বিষণ্ণ বা খুব মর্মান্তিক একটা সময়। যেই সময়টাতে এই ঘটনাটা ঘটে, সেখানে ছিল আপনার ছিল প্রতারণা। সেটা উদ্দেশ্য আপনাদেরকে, সেই উদ্দেশ্যে আমি আপনাদের গল্পে কিছু বলবো না, কিন্তু আমার জীবন নাশের একটা বিষয়বস্তু ছিল এবং একটা আধ্যাত্মিক সেট আপ ছিল। সেই বিষয়টাকে আপনাদের উদ্দেশ্যে আজকে উপস্থাপন করব। প্লিজ আমার ভিডিওটা পুরোটা শুনবেন। শুনলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের ভালো লাগবেই লাগবে। তো আবারও বলবো, ভাই ও বোনেরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো ডাউট থাকলে। আমি আমার গল্পটা শুরু করতেছি। বছরটা 2004 সালের আগেই, 4 সালের সম্ভবত 4 সালেই জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে এমত অবস্থায় আপনার আমি সাভার এলাকাতেই পাইপেল নামের একটা এলাকাতে আমার একটা দোকান ছিল। তখন আমার একজন শুভাকাঙ্ক্ষী, যেই লোকটাকে আসলে কখনো আমি ভালোবাসা, ভালো লাগা এই ধরনের কোনো কিছুকে প্রাধান্য দেই নাই, কিন্তু একটা বিশেষ বিষয়বস্তু যখন ঘটে যায়, তার উপরে যখন মানুষের মায়া মমতা তৈরি হয়, তো সেই মায়া মমতাগুলো যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে বা আপনাকে নিয়ে একটা খেলা খেলতে চায়, তখন আপনি তার উপরে কী পরিমাণ রাগ হবেন আর আপনার মনটাকে কতটা ক্ষতিগ্রস্ত করবে, সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আর আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, তা আপনারা কমেন্টে জানাবেন। তো আমি ওই ব্যাপারে কিছু বলতেছি না, কিন্তু আমি যেখানে দোকান ছিল, আমার বাবারও দোকান ছিল, আবার কাপড়ের দোকান, আমার ছিল টেইলারিং প্লাস লন্ড্রি দোকান। আমি ওখানে একটা রুম ভাড়া করে নিয়েছিলাম। তো ওইটা হলো আপনার সাভার ইপিজেড, নতুন ইপিজেডের পাশেই, একদম কাজ ঘেঁষা একটা এলাকায় আমি বসবাস করতেছিলাম। দোকান পাশেই বাড়ি, ওখানে ভাড়া নিয়ে আমি থাকতেছি। যেহেতু আমার আগের যেই কথাগুলো আমি বলতে চাচ্ছি না, সেই বিষয়টা সহ এখানে ছিলাম। তো
ওই বিষয়টা যখন আমার কাছ থেকে কেটে যায় তখন আমি খুব দুর্বিষহ জীবনযাপন করতেছিলাম। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। ছোট একটা বোন ছিল, তারও বয়স 6 থেকে 7 বছর বা তারও কিছু কম। আমি ওখানে ভীষণভাবে দোকানদারি করি, প্লাস বাসায় থাকি, খাওয়া দাওয়া অনেক সময় খাই, অনেক সময় খাই না, কে রান্না করবে কে খাওয়াবে। তো এই ক্ষেত্রে আমার পাশে প্রতিবেশী হিসেবে 2টো মেয়ে গার্মেন্টসে চাকরি করতো। তাদের বাড়িটা ছিল মানিকগঞ্জ একটা এলাকাতে। তো আমার সঙ্গে মোটামুটি আমার কাছে কাপড় চোপড় বানায়, প্লাস মোটামুটি আমার কথাবার্তা সুন্দর ছিল বিধায় মানুষের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারি। সেই হিসেব করে মোটামুটি অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায়। তো ওইখানকার ওই এলাকার মানে যে আমার পাশে যেই ভাড়াটিয়ারা ছিল 2টো মেয়ে, তাদের মধ্যে একজনের নাম ছিল আঞ্জিনা। উনি চাকরি করতো কিসে সেটা আমার মনে নাই। তো আমার সঙ্গে মোটামুটি দোকানেও বেশ কিছু সময় কাটাতো, বাসায় গেলে আমার সঙ্গে কথা বলতো, অনেক সময় খাবার টাবার নিজে রান্না করে আমাকে ডেকে নিত বা আমার বাসায় দিয়ে যেত। তো এমতো অবস্থায় আপনার একদিন যে কোনো একটা কারণে মোটামুটি 2 থেকে 3 দিনের ছুটি ছিল। সেই ছুটির ভিতরে আমাকে দাওয়াত করে বসে যে ভাইয়া আপনি আমাদের এলাকাতে আসেন। তা আমি তো ভবঘুরে, সেটা ছোটোকাল থেকেই। কোথাও যাওয়ার কথা শুনলে যদি আবার অপরিচিত এলাকা হয় তাহলে তো সবার আগেই দৌড়াবো। যেহেতু মনটা ভালো না বা পারিবারিক একটা বিশেষ ক্রন্দল তৈরি হয়, সেই ক্রন্দলের কারণে মনটা ভালো ছিল না বিধায় ওর প্রস্তাবে আমি সরাসরি রাজি হয়ে যাই। রাজি হওয়ার পরে আমাদের ডেট ফিক্সড হয়, আমরা ওই জায়গাটাতে ওদের বাড়িতে যাব। বাড়িটা এমন জায়গায়, আসলে আমি ডিরেকশনটা আপনাদেরকে জানাতে চাচ্ছি না। ওই মানিকগঞ্জের গ্রাম অঞ্চল, সেই গ্রাম অঞ্চলগুলো মেন রোড থেকেও অনেক ভিতরে। তো আপনার মেন রোড থেকে মানে মানিকগঞ্জের একটা বিশেষ রাস্তা পর্যন্ত মেন রোডে যাওয়ার পরে ওখান থেকে সাব রোডগুলো যেগুলো আছে ওগুলোতে টেম্পু বা বেবি এরকম কিছুর মধ্যে করে ওই মেয়ের সঙ্গে আমি ওদের বাড়িতে বেড়াতে যাই। তো আমাদের টাইম ছিল 1 থেকে 2 দিন। আমার ভালো লাগলে থাকবো, না থাকলে আমি আবার ওদিনই চলে আসবো, আমার কথা ছিল এইটুকু। তো এমন করে আসলে আমি ওখানে যাই এবং যাওয়ার পথে আমার তেমন কোনো সমস্যা না। যদিও নতুন এলাকা, যতটা নতুন এলাকায় আমি যাই আসলে আমার কাছে ততটা ভালো লাগে। যখন আমি মেন রোড থেকে ভিতরে যাচ্ছি কেমন জানি একদম অজপাড়াগা, কিন্তু মেন রোড ছিল, ওইখানকার সাব মেন রোডগুলোও ছিল, কিন্তু যত ভিতরে যাচ্ছে অনেক ভিতরে ঢোকার পরে দেখলাম মানুষজন রাস্তাঘাটে একদমই কম। তো যেহেতু আমরা দুপুরের দিকে রওনা দিছি, ওখানে যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়াতে দেখলাম যে একটা স্টেশনের নামলো, কোনো লোকজন দেখি না। তো আমি ওখানে লোকজন যেহেতু দেখি না, সেখানে কারোর সঙ্গে কথা বলবো বা এই ধরনের পরিচিত কেউ নাই। তো আমি ওই যেই স্টেশনে মেয়েটার নামলো, আমাকে নামতে বললো, আমিও নামলাম। নামার পরে বললো যে এখান থেকে আমাদের বাড়িতে এখন যেতে হবে হেঁটে। ঠিক আছে। তো কিছুক্ষণ হাঁটার পরে মেয়েটা আমার আগে যাচ্ছে, আমি মেয়েটার পিছনে যাচ্ছি। হঠাৎ করে আমাকে পিছন থেকে একটা বয়স্ক লোক, দাড়ি, টুপি, বড় জুব্বা, সুন্দর একটা লোক, স্বল্প অন্ধকারের মধ্যেই আর কি, ততটা খারাপ বোঝা যায় না, আবার ততটা বেশি বোঝা যায় না, মোটামুটি লম্বা চওড়া লোকটা, যে আমাকে বলতেছে তুমি কোথায় যাচ্ছ? বললাম যে আমি এখানে এই একটা সঙ্গে সামনে যাচ্ছে, যে ওর সঙ্গে বেড়াতে যাচ্ছি। তুমি বেড়াতে যাচ্ছ, একটু সাবধানে থেকো, তোমার সামনে বিপদ আছে। আমি বললাম যে আসলে আমি তো বুঝলাম না, আমি তো এমনিতেই বিপদে আছি, যেই বিপদে আছি সেই বিপদটার থেকে একটু মনকে শান্তি বা সান্ত্বনা দেওয়ার জন্য, এই বিপদটাকে আড়াল করার জন্যই আমি এখানে একটু বেড়াতে আসছি। এখানে আমার কোনো খারাপ মতলব নাই, খারাপ মতামত নাই, জাস্ট বন্ধু হিসেবে এসেছি। তা বন্ধু হিসেবে 1-8 দিন থেকে চলে যাব। তা না, তারপরে তোমার সামনে বিপদ
আছে। তো আমি বললাম যে তাহলে বাবা আমি তা আসছি, আমি এখানে চিনি না, আচ্ছা আজকে রাতটা থাকি, তারপরে প্রয়োজনে আমি কালকে সকালবেলা বা কালকে চলে যাবে এরকম। তখন উনি ওনার কাছ থেকে আমাকে 6টা তার কাটার মতো দিলেন। তার কাটাগুলো প্রায় 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম হবে। তো উনি আমাকে বললেন যে তুমি এইখানে একটা গাড়বা, তুমি যেখানে দাঁড়ায় আছো এইখানে একটা তার কাটা গেঁথে যাবা। আবার যদি যে বাড়িতে যাবা, ঠিক আছে, বাড়িতে যাওয়ার আগে, বাড়িতে ঢোকার আগে আবার 10 কদম পিছাইয়া আসি, মানে আইসা একটা পেরাক গাড়বা, এবং যেই বাড়িতে তুমি থাকবা সেই বাড়ির এমনভাবে 4টা পেরাক মানে মাটিতে গেঁথে রাখবা যাতে একটা চৌকোনা চতুর্ভুজের মধ্যে তোমার মানে থাকার অবস্থানটা বা বাড়িটা থাকে। তাহলে ইনশাল্লাহ তেমন তোমার সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি বললাম আচ্ছা, খুব খুশি হলাম, কারণ আপনারা মুরব্বী যারা আছেন, আপনাদের মুরব্বীদেরকে আমি সম্মান করি। এরকম অনেকে আছে যে অনেকের অনেক বিপদ আসলে অনেকেই বুঝতে পারে। যদিও আমি কোনো এরকম মানে কি বলবো, আলেম ওলামা বা এটা কি ভালো আলেম, এটা কি বলা হয় যেন, মানে এক কথায় যে দীক্ষা গুরু, কোনো গুরু বা এই ধরনের কোনো কিছু আমি নেই এবং এই ধরনের কিছু জানি না। তো সেই হিসেবে আমি অবশ্যই আপনাদেরকে বিশ্বাস করি, আমি মুসলমান হিসেবে। না, তোমার কাছে একজন রক্ষাকারী আছে, তোমার কাছে একজন রক্ষাকারী আছে, সেও তোমাকে সহযোগিতা করবে, এবং আমি তোমাকে যেটা দিলাম সেটাও তোমাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এই বলে দেখলাম যে আমার সামনে থেকে ওই আমজিনা নামের মেয়েটা আমাকে বলতেছে যে ভাইয়া আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন, আসেন না, আমাদের বাসায় যেতে একটু দূর হবে। তো আমি ওনার বললাম যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। তা এই কথা বলতে যে পিছন দিকে তাকায় দেখি উনি ওখানে আর কেউ নাই। যাই হোক, আমি ওখানে থেকে আপনাকে এইটুকু আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো অনেকে বলে যে যদি জিন বা এই ধরনের কোনো কিছু যদি কোনো কাউকে সাহায্য করতে আসে, তো দেখা যায় যে কোনো প্রকার গন্ধ আসে। আসলে সেই ধরনের কোনো ফিলিংস আমি পাইনি। দেখ, এটাও বাদ। এখন আমি ওই মেয়েটার সঙ্গে ওদের বাড়ির উদ্দেশ্যে যাইতে প্রায় সন্ধ্যার সময় নয়, এটা রাত বলা হয়। রাত যেহেতু বলা হয়, সেহেতু রাতের বেলা আমি ওদের বাড়িতে আসতেছি। আবার মনে একটা ভয় আছে যে আমি একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের সঙ্গে আসতেছি, অনেক এলাকায় কে কি বলবে না বলবে, আসলেই তো আমি একটা বিপদে পড়তে যাচ্ছি। তো এখন কি করা, যেহেতু চলে আসছি, প্রয়োজনে কথাবার্তা বলে আমি প্রয়োজনে চলে যাব। কিন্তু এমন যে এলাকাটা, এখানে মনে হয় না আমি রাত্রের মধ্যে যেতে পারবো। আর যদি কোনো বিষয়বস্তু থেকেই থাকে, যদি হয়েও যায়, আমি আমার মতো করে যে অভ্যেসটা আছে, আমি টানা হাঁটা শুরু করবো। তাতে আমার সারা রাত প্রয়োজনে লাগুক, যতক্ষণ আমার ইয়াতে আছে, রথে কুলবে, আমি ততক্ষণই হেঁটে প্রয়োজনে আমি আমার গন্তব্যস্থলে রিটার্ন যাব। তো এই কথাগুলো ভাবতে ভাবতে আমি ওর সঙ্গে গেলাম। যাওয়ার পর মোটামুটি আধা ঘন্টা 1.5 ঘন্টা হাঁটার পরে বললো যে ওই যে সামনে আমাদের বাড়ি। তো সামনে যেহেতু বাড়ি, আমি বাড়িতে গেলাম যখন বাড়িতে যখন ঢুকবো, তখন আমার ওই যে কথাটা মনে আছে যে ভাই বাবা তুমি বাড়ির সামনে গিয়ে যেখানে দেখবে সেখান থেকে 10 কদম পিছনে এসে আরেকটা পেরেক তুমি মাটিতে গেড়ে রাখবা। ঠিক আছে, আমি বললাম যে আচ্ছা যান, আমি একটুখানি আসতেছি। বলে না আসেন, অসুবিধা নাই। আমি বললাম কি জাস্ট আমাকে 15 থেকে 20 সেকেন্ড বা 1 মিনিট সময় দেন, আমি আসতেছি। তো সে কি মনে করলো যে বুঝলাম না, কিন্তু বললো আচ্ছা ঠিক আছে আমি দাঁড়াইছি, আপনি যান। তো আমি ওখানে এমনভাবে বসলাম যে আমি ওখানে প্রসাব করতে বসছি। এরকম করে আমি একটা পেরেক মাটিতে গেঁথে দিলাম। গেঁথে দিয়ে আমার পায়ে যেহেতু শু জাতীয় জুতা ছিল, ওইটাতে আমি একদম ভালো করে গেড়ে রাখলাম, এবং একটা পকেট থেকে একটা কাগজের চিহ্ন এমনভাবে রাখলাম যাতে আমি ওটা দেখে পরে ওইখানে শনাক্ত করতে পারবো বা তুলে নিতে পারবো, এরকম যদি রাস্তায় লোকটা আমার কাছ থেকে আবার চায়। তো আমি যখন বাড়িতে ঢোকার পরে মেয়ের বাবা মা আরও আত্মীয় স্বজন যারা ছিল
তারা দেখলাম যে তেমন কোনো ইয়া নাই। তো আমাকে পরিচয় করে দিল, ভাইয়া ওখানে টেইলারিং দোকান আছে, তো এরকম উনি হতাশাগ্রস্তভাবে আসলে দিন যাপন করতেছে, তাই বললাম যে ভাইয়া আসেন। এবার একটা মানে এটা সম্ভবত ঈদ সিজন বা এ ধরনের কোনো কিছু ছিল, তা আমি ওনাকে নিয়ে আসছি আমাদের বাড়িতে বেড়াতে। তো মেয়ের বাবা মা তেমন কিছু বললো না, আর আত্মীয় স্বজন যারা ওখানে উপস্থিত ছিল তারাও তেমন কিছু বলে নাই, শুধু আমার দিকে দেখে গেল। তারা খুশি ছিল কি বেজার ছিল আসলে আমার বোঝার চেষ্টা করি নাই বা দেখিও নাই। তো এমনভাবে দিনগুলো আমার মোটামুটি মানে সময়টা কাটতেছিল। তো আমি ওই যে আমার যে বৃদ্ধের কথা, এটা আমার মনে আছে। এটারও বিশেষ কিছু কারণ আছে। যদি আপনারা আমার গল্প প্রত্যেকটা শোনেন তাহলে অবশ্যই এই কারণগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন। তো এমন অবস্থায় আমি ঘরে ঢুকলাম, আমাকে বললো যে ওইখানে হাত পা ধোয়ার মতো টিউবওয়েল আছে, আমি পানি তুলে দিচ্ছি, আপনি ইয়ে করেন। তা আমি যেটা করলাম, আমি হাত পা ধুতে গিয়ে ডাইরেক্টলি অজু করে ফেললাম। অজু করে ঠিক আছে, ওই হাত পা মুছে বললাম যে আমি একটু আপনাদের চারপাশটা একটু দেখি, কেমন লাগে আমার কাছে, একটু কেমন জানি আপনাদের বাড়িটাকে আমার অন্যরকম লাগতেছে। সরাসরি আমি কথাটা বলতেছি। তো যেভাবে যেভাবে বাড়িটা আছে ওইভাবে আসলে বাড়ির ভিতরে আপনার চারপাশে যে আমি একটা চতুর্ভুজ সেট আপ করবো, সেই ধরনের কোনো সেট আপ আসলে তৈরি করা সম্ভব না। তো আমি দুইটা পেরেক, একটা কথায় যে বাড়ির সামনে যে দুইটা পেরেক গাঁথলাম, ওই পেরেক দুইটাতে আপনার একটু সমান্তরাল ছিল, কিন্তু পেছনেরগুলো গাঁথতে গিয়ে আমাকে একটু বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিভ্রান্ত কি, একদম চতুর্ভুজ হয় না, যে চতুর্ভুজ হওয়ার মতো সম্ভাবনা নাই। তো এটা আসলে যে সমস্যা ছিল না, এটা আমি বুঝতে পারিনি। আমাকে বললে চারকোনা, মানে যেভাবে হোক আপনাকে এটা চৌকোনা বিশিষ্ট একটা গুন্ডির মধ্যে আপনি বাড়িটা বা আপনার অবস্থানটা রাখতে হবে। তো আমি সেই হিসেব করে এই পেরেক চারটা গাড়লাম। গাড়ার পরে আমি ওখানে বাসায় আসলাম। আসার পরে ওনারা আমাকে খেতে দিল, যা খাবার দিল খাইলাম। খাইয়া দেয় আমি রাত্রে শুতে যাব। তো শুইতে যাব এরকম অবস্থায় ওনারা দেখলাম যে মোটামুটি হই হুল্লোড় এরকম এইটা সেটা অনেক কিছু বা নানান কিচ্ছা কাহিনী এরকম হইতেছে, যেগুলো আমার কানে দেওয়ার কোনো ইয়ে না। আমি শোয়ার পরপরই আমার প্রায় ঘুম এসে পড়ছে, আমি ঘুমিয়ে গেছি। তো আমি ঘুমিয়ে যাওয়াতে পরের দিন সকালবেলা হইচই শুরু হয়ে গেছে। কিসে আমি যে বাড়িতে আপনার বেড়াতে গিয়েছিলাম, ওনারা বলতেছে আজকে রাত্রে যে আমাদের রাতটা কাটছে, কিভাবে কাটছে আসলে কেউ বলতে পারবে না। কিরে বাবা, রাত্রে এত হইচই শুনলাম, এরা বলতেছে নাকি রাত্রে কীভাবে কাটছে এরা বলতেই পারবে না। যাক, ভালো কথা। পরের দিন আমি নিজে ভাবতেছিলাম, ওদের কথা শুনে না, ওদের সঙ্গে কথা বলে না। তো রাত্রে ওদের প্ল্যান ছিল, ওরা এখান থেকে আমার কাছ থেকে কিছু সেট আপে মনে করেন যে দুইটা লিঙ্ক আছে। একটা হলো কিডন্যাপ করে আনা হয়, আরেকটা অর্গানিক সেট আপ থাকে ওই ধরনের। কিন্তু তারা যেহেতু গভীর ঘুমে ব্যস্ত ছিল, সেহেতু এই ধরনের কোনো কার্যকলাপ ওনারা করতে পারে নাই। আবার এটাও আছে যে ওরা বলা করতেছে যে ওনাদের বাড়ির সামনে যদি কোনো বাড়িতে কোনো লোক যায় বা ওদের বাড়ির সামনে যে জায়গাটা আছে, সেই জায়গাটার কিছু নাকি বদনাম আছে। সেই বদনামগুলো এমন, যার কারণে রাত্রে কেউ বের হওয়ার সাহসও করে না বা কোনো হয় না। রাত্রে অনেকে অনেক প্রকার এটা কি বলে আলগা জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নাকি বিরক্ত করে। কিন্তু আজকে তারা এমন ঘুমাইছে যে
মানে কাটানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। সবাই সকালবেলা উঠে দেখে দিনের আলো ফুটে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আমিও ঘুম থেকে উঠলাম, ওদের কিছু কথা শুনলাম, শোনার পরে আমি বাহিরে আসলাম। বাহিরে আসার পরে তো ওনাদেরকে আমি বললাম যে আসলে কী হয়েছে আপনাদের, সকালবেলা দেখলাম আপনারা অনেক গুঞ্জন করতেছেন, অনেক কথাবার্তা বলতেছেন, আসলে বিষয়বস্তুটা কী? ওনারা কোনো কথা বলে না। ঠিক আছে, তো আমি বললাম যে তাহলে আমি কি করব, আমি চলে যাব। আপনি আসছেন বেড়াইতে আসছেন, একদিন দুদিন বেড়ান, তারপরে আঞ্জিনের সঙ্গে চলে যাবেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওর সঙ্গে যেহেতু চলে যেতে হবে তাহলে আজকে আপনাদের এখানে থাকতে হবে। আমার কাছে কিন্তু এলাকাটা ভালো লাগে না, ভালো লাগতেছে না। তো সে বললো যে আসলে আমাদের এলাকাটা একটু বদনাম আছে, সেই বদনামগুলো আসলে আমরা কারোর সঙ্গে উপস্থাপন করি না। তো বিষয়বস্তুটা এইরকম যে আমরা এই ইয়াতেই বেঁচে আছি। তো আমার ছেলে মেয়েগুলোর বিয়ে টিয়ে হয় না বা এই ধরনের কিছু কিচা কাহিনী আমাকে বলার পরে বললো যে এখানে যে আলগাটা আছে, সেই আলগাটায় মানুষকে ক্ষতি করে বা অনেক সময় করে না, অনেককে ভয় দেখায়, অনেক সময় নাকি এখানে মানুষকেও মেরে ফেলেছে। এটার আসল বক্তব্য বা বিষয়বস্তুটা হচ্ছে কী আমি সেটা সঠিকই বলতে পারবো না। আচ্ছা যাই হোক, আমি একটা বললাম যে আজকে রাত্রে যখন আমি এখানে থাকবো তাহলে আমাকে একটা জিনিস এনে দিতে হবে। কি? আমি বললাম আমাকে 3টা মোমবাতি এনে দিতে হবে আর একটা আতরের শিশি এনে দিতে হবে। কেন যে আমি আধ্যাত্মিক কিছু জানি, যে এই জিনিসগুলো মনে করেন যে আমাকে কিছুটা সহযোগিতা করে, সেই বিষয়টাকে আমি আজকে জানতে চেষ্টা করব। তো জানতে চেষ্টা করব সেটা কিভাবে সম্ভব, সেটা সম্ভব এইভাবে তাকে ডাকতে হবে। ডাকলে ও আসবে, আসলে আমার সঙ্গে কথা বলার পরে আমি জানতে পারবো যে আপনাদের এখানে কি সমস্যা আছে। তো সেটা হলে তো একেবারে ভালো, কোনো ঝামেলা ছাড়া, কোনো ভেজাল বা বিশেষ কোনো ক্ষতি ছাড়া যদি এই ধরনের কিছু হয়ে যায় তাহলে তো ভালো। তো আমি ওনাদেরকে যখন বললাম, আমি কিন্তু তখন প্রায় 5 ওয়াক্ত নামাজ পড়ি। এক্স্যাক্টলি মানে বিপদগ্রস্ত হওয়ার পরে আমার মধ্যে অনেক সময় দেখছি এখনও পর্যন্ত আমি যদি অতিরিক্ত বিপদে পড়ে যাই তখন আমার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ক্লিয়ার আসে। এই জন্য আল্লাহকে বলি যে আমাকে সবসময় বিপদে রাখো। তো আমি এই কথা বলার পরে 7 দিন ঘুরলাম ফিরলাম, তেমন আমার কাছে খারাপ লাগলো না। ওই সাইডে কোনো দোকানপাট দেখলাম না, তেমন কোনো কিছুই আমার ভালো লাগলো না। জাস্ট ঘুরতেছি, ঘুরে দেখলাম। দুপুরবেলা আবার রিটার্ন আসলাম, আইসা খাওয়া দাওয়া করলাম। যাই হোক, মোটামুটি খাবার দাবারের আয়োজন করেছে। আর একটু সকালবেলা যে শুনলাম যে আজকে ওনাদের মধ্যে কিছু খারাপ ছিল, মতলব ছিল, আসলে সেটা তখনও তেমন বেশি বুঝি নাই, বুঝতে পারছি পরে। তো ওনারা আমার জন্য 3 কালারের 3টা মোমবাতি এনে দিচ্ছে এবং এক শিশি আমি আতর আনাইছিলাম, সেটা ওই আপনার কাঁচা বেলি। আমি সবসময় এই কাঁচা বেলি আতরটা সবসময় পছন্দ করি বললে ভুল হবে। আমি ওটা ব্যবহারও করি এবং ওটা আমার পছন্দ, যার কারণে আমি এইটা দিয়ে আমার এই কর্মটা করি। সেটা ছিল আগে থেকে, এটা আমি কখনো কাউকে বুঝতে দিই না। আর এই ধরনের জিনিসগুলো আসলে কাউকে বুঝতে দেওয়া উচিত না। যেহেতু গল্পের তাগিদে আপনাদেরকে জানাচ্ছি সেই জিনিসটা এইটুকু। তো যারা রাত্রে খাবার দাবার খেয়ে সবাই শুয়ে গেল, আমি বললাম যে আমাকে এমন একটা জায়গা দেন যেখানে আমি নিজে একা থাকবো, যার শব্দ হবে না। তো তারা আমাকে একদম যে এমন একটা জায়গা দিল বাড়ির সাইডে পাশে। মোটামুটি জায়গাটা ততটা অপরিচ্ছন্ন মানে অপরিষ্কারও না, আর তেমন মানে অস্বাস্থ্যকর না। যাই হোক, আমি ওখানে বসলাম, বললাম আমাকে একটা জায়গা নামাজ দেন, আমি এখানে বসবো। এখানে বসে আমার ক্রিয়াকলাপটা আমি করার চেষ্টা করব। যাই হোক, এভাবে আস্তে আস্তে আইসা বসলাম। বসার পরে মনে করেন যে কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করলাম, কিছুক্ষণ দরুদ শরীফ পড়লাম, কিছুক্ষণ এটা সেটা পড়ার পরে অরিজিনাল ক্রিয়াটা ওটা আমি আস্তে আস্তে পড়া শুরু করলাম।
ওইটা পড়ার সময় লাগে সাধারণত 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে ওই ক্রিয়াটা, অরিজিনাল ক্রিয়াটা সম্পন্ন করার জন্য। এছাড়া অরিজিনাল ক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমি প্রায় যেই কতবার জব করা লাগে সেই কতবারই জব করেছি। অবশ্যই সেটা আমাদের ইসলামী একটা নিয়ম অনুসারে আমাকে যে সহযোগিতা করে সেই জিনিসটার নাম ধরে ডাকা লাগে। মানে এটা গুণন সংখ্যায় এমন, তো এই গুণন সংখ্যার অনেক সময় আগেও চলে আসে বা অনেক সময় গুণন সংখ্যার পরেও সময় নেয় আসতে। তো যতক্ষণ না আসে ততক্ষণ তোমাকে ডাকতেই হবে। মানে এক কথায় যে ওইভাবে তোমার জব করতেই হবে। যদি জব ছেড়ে দাও তাহলে কিন্তু সে আসার কোনো সম্ভাবনা থাকে না। তো এইভাবে ডাকতে তাও যখন আমি আমার জবের প্রায় শেষ প্রান্তে আসলো, তখন আমি যে জিনিসটা আমার করে সহযোগিতা করে, তা ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি আমার কাছে এসেছেন? যে হ্যাঁ। আমি কি আপনাকে চাইলে দেখতে পারবো? যে না, আপনি তাহলে আমি আপনাকে ডেকেছি যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যগুলো কি আপনাকে জানাতে পারি? জানান। আমি এখানে এসেছি, আসার আগে আমাকে এরকম একজন লোক এমন কিছু বিষয়বস্তু জানায়, আসলে আমার বিপদটা কি। আপনি যেখানে আসছেন এরা সাধারণত এই মানুষকে জবাই করে ফেলে, মেরে ফেলে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, বা এই ধরনের, বা ওই ধনী পরিবারের কোনো ছেলেদেরকে যদি আনতে পারে তাদের কাছ থেকে মানে একটা ভালো মোটামুটি মানে অর্থ দাবি করে, এরকম বিষয়বস্তুর হিসেব করে তারা এখানে মানুষজন নিয়ে আসে। যেহেতু আপনার সঙ্গে যে দেখা হয়েছে সেটাও আমি জানি, এবং যে দেখা করেছে সে কে সেটাও আমি জানি। তো সে যেভাবে আপনাকে বলেছে আপনি সেভাবেই করেছেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি এক কাজ করবেন, আজকে রাত্রে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে যদি তারা খাবার টাবার দেয়, আপনি কিছু না বলে খাওয়া দাওয়া খেয়ে, কিছু না খেয়ে, এইরকম কিছু খাবার দাওয়ার খেয়ে কিছু না বলে আপনি আপনার রাস্তায় চলে যাবেন। ঠিক আপনি চলে যেতে পারবেন সকালবেলা, আপনার কোনো সমস্যা হবে না। জাস্ট এইটুকুই। তো আমি কি এদের সঙ্গে এইসব ব্যাপারে কিছু বলতে পারবো? বলে যে না, কোনো প্রয়োজন নেই, তাতে আপনার বিপদ হবে। তো এইটুকুই ও বলার পরে আমাকে জিজ্ঞাসা করলো, তো আমি এখন যেতে পারি? যে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যান। তো আমি ওখান থেকে ওঠার পরে এই আন্দিনা যে মেয়েটার সঙ্গে গেলাম, ওর সঙ্গে আমি কথা বলার পরে বললাম যে তোমরা এখানে আমাকে কেন আনছো? কেন আনছো? আপনি বেড়াতে আসছেন তাই? না, আমি তোমাদের সমস্ত উদ্দেশ্যই জানি, সমস্ত উদ্দেশ্য, বা তোমরা যেভাবে এখানে মানুষ নিয়ে আসো, এর আগে আনছো, যাদের আনছো, সে বিষয়টা আমি জানি। তুমি স্বীকার করো আর না স্বীকার করো, সমস্যা নাই, কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমি যেদিন তোমার বাড়িতে প্রথম এসেছি, সেদিন তোমাদের বাড়ি আমি বেঁধে ফেলছি, এবং আমার কোনো প্রকার ক্ষতি করার শক্তি ক্ষমতা তোমাদের নাই। এমনকি কোনো অলৌকিক বা ভৌতিক প্রকার ক্ষতি যা তোমরা করবে, সে ধরনের ক্ষমতা তোমাদের কাছ থেকে আমি অলরেডি কেড়ে নিয়েছি। তো আমাকে সকালবেলা সুন্দরভাবে চলে যেতে দিও। তুমি যেখানে চাকরি করো তোমার কাজ তুমি করবে, আমার ওখানে কতদিন থাকা হবে না থাকা হবে সেটাও আমি জানি না। যেহেতু আমি একটা পেরেশানিতে ছিলাম, আমি আসছি তোমাদের এখানে বেড়াতে, আমি বেড়েছি, ভালো লাগছে। তো ওখানে যাই এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো আলাপ আলোচনা করবো না, তুমি ভালো হয়ে যায়, জাস্ট এইটুকু বললাম। রাত্রে বললো খাবার যে আপনি আর কিছু খাবেন কিনা, আমি বললাম যে না, খাবো না, আমি চলে যাবো, শুয়ে যাবো। তা আমি ঘুমিয়ে গেলাম, তারাও মোটামুটি শুয়ে গেল। তাদের মধ্যে কে কী আলাপ করলো না করলো আমি জানি না। সকালবেলা যখন ওঠার পরে হাত মুখ ধুয়ে নাস্তা টাস্তা দিল, আর নাস্তা টাস্তা খাওয়ার পরে আমি যেই 4 কোণে 4টা পেরেক
গেড়েছিলাম সেগুলো উঠাতে গিয়ে দেখি কোনো পেরেক ওখানে নেই। আর ঘরের সামনে যেই পেরেকটা ছিল সেখানেও নেই। আর যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম রাত হলো তেমন একটা সমস্যা হয় না, আমি রাস্তা ধীরে ধীরে চলে গেছি এবং এটা আমাকে বলে দিয়েছে যে আপনি যেতে পারেন, কোনো সমস্যা হয় না। আজকে এরপর থেকে আমি ওখান থেকে চলে আসি। ওখানে থেকে চলে আসার পরে এই কাহিনীটা এখানে ইতি হয়। তো ডিয়ার লিসেনার, ওয়ালাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে যেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি সেটাতে সরাসরি আমি চলে যাচ্ছি। এটা আমার একটা ভ্রমণ কাহিনী। যেহেতু এর আগে পিছিয়ে কিছু ঝামেলা আছে, সেই হিসেবে আমি একটু কেটে ছেটে, যদিও আমার গল্পগুলো অনেকগুলোই কেটে ছেটে উপস্থাপন করি, তা আজকের গল্পটা সরাসরি বলতেছি, একটু বাচ্চার যাবে। তো সালটা 98 সাল, 1998। আমরা ঠিক এই সাভার ক্যান্টনমেন্ট এরিয়াতেই থাকতাম, লেখাপড়া করি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে। তো আব্বার সঙ্গে রাগারাগি ছিল না মনে হয়, কিন্তু আমার একটা কাজ ছিল। তখন বেশিরভাগ সময় আমরা আড্ডা দিতাম জোনাকি রোড মিরপুর 1 থেকে। আমার একজন শুভাকাঙ্ক্ষী আকিব ভাই নামের, এখন হয়তো বা অনেকে চিনবে বা অনেকে চিনবে না, সেটা বড় একটা প্রয়োজনীয় কথা না, কিন্তু জাস্ট ওইখান থেকে আমার এক্সপিরিয়েন্সের যেই কার্যক্রমটা শুরু সেটা বলতেছি। তো উনি মিরপুর জোনাকি রোড 1 নম্বরে থাকতেন, ওখানে ওনার বসবাস। প্রায় সময় আড্ডা বা যদি সময় দিতাম, মোটামুটি ওখানে সময় দিতাম। ওখান থেকে আমাদের ক্লাবটাও ছিল শ্যামলীর সেই এশিয়ান ক্লাবের সাধারণ একজন বিশেষ সদস্য হিসেবে আমি ছিলাম। তো সেটা তখনকার। তো আকিব ভাই উনি রাজনৈতিক একজন ক্যাডার ছিলেন, সেহেতু ওনার সঙ্গে আমার সম্পর্কটা ছিল একটু ভাই ব্রাদারের মতো, ছোট ভাই বড় ভাইয়ের মতো, কিন্তু কোনো রাজনৈতিক বিশেষ কোনো বিষয়বস্তু ছিল না। তো উনি আমাকে একটা কাজ দিলেন। কাজটা ছিল সিলেটে এক জায়গায় একটা পার্সেল পৌঁছে দেওয়ার জন্য। সেই পার্সেলটা পৌঁছে দিলে উনি আমাকে 5000 টাকা দিবেন এক্সট্রা রান মানে যেই খরচটা আছে, তো ওই খরচটা এক্সট্রা আরও 3000 টাকা। তো উনি আমাকে যেখানে যাওয়া লাগবে, কোথায় জমা দেওয়া লাগবে সব কিছু রেডি করে দিয়ে শুধু বললো যে তুই ওখানে যাবি, এখন রওনা দিলে সকালবেলা রওনা দিলে রাত্রের মধ্যে পৌঁছে যাবি, আবার রাত্রে তুই যেখানে বুকিং করা আছে কাউন্টারে জিনিসটা দিয়ে তো ওখানে তুই ইচ্ছা করলে থাকতে পারবি, আর না হয় রিটার্ন চলে আসতে পারবি। তো আমি বিষয়বস্তুটা আসলে এরকম যে ওটা একটু বৈধ ছিল কি অবৈধ ছিল, আমার মনের মধ্যে একটু ভয় ছিল, কারণ বয়স কম, সেহেতু আমি অনেক কাজই করলেও রিস্ক নিয়ে কোনো কাজ করতাম না। তো এই পার্সেলটা নিয়ে আমি স্কুল সেরাবে আর কি সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে ওখান থেকে আমি সোজা চলে যাই সিলেটে। আমার একটা বিষয়বস্তু কি, আমি রাস্তাঘাটে বিশেষ করে গাড়িতে উঠলে আমার ঘুম আসে, এতে আমার সমস্যা না, কিন্তু আবার গন্তব্যস্থলে আসার আগেই আমার ঘুম ভেঙে যায়। তো এই হিসেবে কখনোই আমি কোনো সমস্যায় পড়ি নাই, এবারও তেমন সমস্যা হয় নাই। আমাকে নিয়ে নামায় দিছে সিলেটের যেখানে গন্তব্যস্থলে টিকিট কাটা ছিল, ওই ভাই আমাকে টিকিট কেটে দিছে। ওইখান থেকে আমি সরাসরি ওখানে চলে যাই। তো আমাকে রাতটা ওখানে থাকতে বলা হয়েছে। তো থাকলে আমাকে আবার এইটুকু বলা হয়েছে, থাকলে একটু সমস্যা হতে পারে, তো একটু সাবধানে থাকিস। আর এই যে পার্সেলটা দিলাম, যদি পারিস নিজের ভাগ্যটা সেট আপ করে নিস, এইটুকুই। তারপরে আমি ওখানে চলে যাই। ওখান থেকে রিটার্ন যখন ব্যাক করি, আমি বেশি সময় না, ওখানে সিলেট টোটালি আমার সময় ছিল, অবস্থান করছি মাত্র 4 ঘন্টা। সেই 4 ঘন্টার মধ্যেই আমি আমার সমস্ত কিছু কাজ শেষ করে, এর মধ্যে আমি একটা অপকর্ম করছি, কিন্তু যেই অপকর্মটা করার কথা ছিল পুরোটাই, কিন্তু আমি একটু কোনা অংশ অপকর্মটা করে ফেলছি। কিন্তু আসার পরে যখন আমি রিটার্ন সিলেট থেকে ঢাকার দিকে যাব, দেখলাম আমার পিছনে কিছু
অন্যরকম লুক ছিল। তো আমি সঙ্গে সঙ্গে, যেহেতু আমার সঙ্গে ব্যাগ ছিল, কাপড় চোপড় ছিল, আমার গেট আপটা চেঞ্জ করে আমি সিলেট থেকে ঢাকা না এসে চিটাগং হইয়া, কুমিল্লা হইয়া ঢাকায় চলে আসছি। যদিও আমার বাড়ি কুমিল্লার লাকসামে। তো আমি আসতে আমার তেমন সমস্যা হয় নাই, যেহেতু আমি অনেক জায়গায় ঘুরছি ফিরছি, কোনো সমস্যা হয় নাই। তখনও আমার দেখলাম যে বেশ কিছু সমস্যা যেটুকু হওয়ার কথা ছিল হয় নাই। তা আমি সোজা ঢাকা চলে আসলাম। ওখান থেকে আসার পরে আমার আব্বার সঙ্গে একটু ঝগড়া হওয়ার পরে আমার বোন ছোট, ওর বয়স 1.5 থেকে 2 বছর। তা আমি বললাম যে না, আর ভাল লাগে না, কিছু টাকা পকেটে আছে, কিছু সিস্টেম নিজের কাছে আছে। তা আমি ওইখান থেকে সোজা চলে আসলাম যে না, আমি ইন্ডিয়া যাব। তো ইন্ডিয়া যাওয়ার পথে যেতে হলে অবশ্যই আমাকে আরিচা, দৌলতদিয়া হয়ে যশোর হয়েই যাওয়া লাগবে। আমি সেই সিস্টেমে জিজ্ঞাসা করে নিয়ে আর কি রওনা দিই। তো প্রথম অবস্থায় আমি আপনার আরিচা পর্যন্ত টিকিট কাটলাম। আরিচার থেকে আবার ফেরিতে করে দৌলতদিয়া আসলাম। ওখান থেকে আবার যশোর আপনার এই বেনাপোল পর্যন্ত গাড়িতে আসলাম। তো আমার এই যশোর থেকে আরিচা থেকে যে আমি দৌলতদিয়া পর্যন্ত আসব, তখন একটা লোক আমাকে বলল, ছোট কিছু খাইছো? আমি বললাম না, আমি এখনো কিছু খাই নাই। বললো যে, পরে জিজ্ঞাসা করলো পকেটে টাকা টুকা আছে? আমি বললাম যে তেমন একটা নাই, কোথায় যাবে? আমি বললাম যে আমি একটু ঘুরতে বেরিয়েছি, কাছে আসো একসঙ্গে খাই। তো খাওয়া দাওয়া করার পরে উনি আমাকে বললো যে আমি তোমার বিলটা দিয়ে দিই, আর পারলে বাড়িতে চলে যাও। ঠিক আছে? তো বাড়িতে চলে যাও বলার পর আমি আর তেমন করে না। উনি আমাকে খাওয়াইলো মুরগির মাংস দিয়ে। এই খাবারটা খাইছি। খাবার খাওয়ানোর পরে মুরগির মাংস দিয়ে খাওয়ানোর পরে আমি বিলটা আমাকে দিতে দেয় নাই। বললো যে তোমার কাছে তো টাকা পয়সা কম আছে, তুমি চেষ্টা করো যে বাড়িতে চলে যাওয়ার জন্য। আর তেমন কোনো কথা হয়নি। তো আমি ওই ফেরিতে আসছি, ওই ফেরিতেই মানে খাবারটা খাইছি। উনি আমাকে খাবারটা খাওয়াইছে এবং বিলটা উনি দিছে। তো আমি আপনার দৌলতদিয়া ঘাট থেকে গাড়িতে উঠলাম একদম যশোর বেনাপোলে। ঠিক আছে? তো সরাসরি যশোর বেনাপোলে টিকিট কাটাতে, তো টিকিটের কত নিয়েছিলাম সেটাও আমার মনে নাই, এই গাড়িটার নামও আমার মনে নাই, যেহেতু ওটা অনেক আগের কথা। তো আমাকে রাতে প্রায় 1:30-2টার দিকে, ঠিক 1:30-2টার দিকে আমাকে বেনাপোল একদম যে বর্ডার রোডটা আছে ওই রোডের কাছাকাছি আইসা নামায় দেয়। বাট আমি এখনও কোথায় যাব, কি করব জানি না। তো আমার সঙ্গে একজনের সঙ্গে যোগাযোগ হলো। উনি সুরমা ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটা এজেন্সি ম্যানেজিং হিসেবে আছে। তো আমি ওনার কাছে বললাম যে আমি এরকম একটু রাগারাগি করে আব্বার সঙ্গে চলে আসছি, আমি ইন্ডিয়া যাব, প্লিজ আমাকে একটু যদি থাকতে দেন। কিন্তু কিছু সেট আপ আছে, কিছু মানুষ আছে যে মানুষগুলো একটু অন্যরকম হয়। যদিও আমি ভয়ে ছিলাম, আমার সঙ্গে কিছু টাকাও আছে, কিছু গোল্ডও আছিল, যেটা মানে আমার আপনাদের সামনে সরাসরি কোনো উপস্থাপন করতে পারবো না। তো যাই হোক, সেগুলো থাকার কারণে আমি মোটামুটি কিছুক্ষণ ঘুমানোর পরে সকালবেলা ঘুমের থেকে উঠার পরে ওনাকে বললাম যে মুরব্বী, আমি তো যাব, কীভাবে যাব, আমাকে একটা করে দেন, ব্যবস্থা করে দেন, আমি ইন্ডিয়া যাব। তো তুমি ইন্ডিয়া গিয়ে কী করবা? যে আমি ওখানে যাব, ঘুরে আসবো এইরকম। তো তোমার কাছে কত টাকা পয়সা আছে? আমি বললাম তোমার কাছে যা আছে এরকম নগদ অর্থে যা ছিল, আমি মিথ্যা বলি নাই, ওইটাই আছে আমার কাছে। বললো যে তাহলে তুমি ইন্ডিয়া যাবে আসবে, তাতে তো তোমার অনেক খরচ হবে, তাই এগুলো তো হবে না। বললাম দেখি যতটুকু যাওয়া যায় ততটুকু যাব, যাওয়ার পরে চলে আসবো, এইটুকুই। তো আচ্ছা বললো ঠিক আছে, আমি তোমাকে একটা ব্যবস্থা করে দিই, এখানে দালাল আছে, কিছু দালাল আছে, নাদের সঙ্গে কথা বলে তুমি যেহেতু ছোটো মানুষ ঘুরতে বেরোইছো, একটু রিস্ক আছে, আমি মনে করি না যাওয়াটাই ভালো হবে। তো
আমি ওই দালালের সঙ্গে উনি কথা বলতে গিয়ে আমার বলছে যে তুমি একটু ঘুরো, নাস্তা করো, নাস্তা টাস্তা করে আসো। তো আমি এখানে একটা স্বর্ণের দোকানে গিয়ে আমার কাছে যেই স্বর্ণগুলো ছিল সেই স্বর্ণগুলো আমি বিক্রি করে ফেলি। ঠিক আছে, তো বিক্রি করার পরে আমি আমার কাছে যা ছিল সেটা আমার ব্যাগের মধ্যেই ছিল। আসলে ব্যাগ ছিল না তখন, একটা পুটলার মতন ব্যবস্থা, মানে খুব আহামরি কোনো হ্যাভি বা মিডিয়াম বা একেবারে নিম্নমানের সেট আপ ছিল, এক চক্কা কামলা যাইতেছে এরকম সেট আপ নিয়ে আমি আর কি করতে পেরেছি। কারণ আমার দোকান যখন আমরা দোকানে মার্কেটিং করতে যেতাম খুব নিম্নমানের একটা সেট আপ নিয়ে বা গেট আপ নিয়ে আমরা মার্কেটিংয়ে যেতাম। আমাদের সঙ্গে 2-4-5 লাখ টাকা থাকলেও যাতে বোঝা যায় না যায় এরকম। তো আমি গেলাম, ওখানে যাওয়ার পরে দালাল আসলো, দালালের সঙ্গে কন্ট্রাক্ট হলো 2000 টাকা। ঠিক আছে, তা আমি বললাম যে আমাকে কোথা পর্যন্ত নিয়ে দিয়ে আসবে এনারা। তো বললো যে তোমাকে ডাইরেক্ট কলকাতার ট্রেনে উঠে দিয়ে তোমাকে কলকাতা পৌঁছে দিয়ে আসবে একটা লোক। ঠিক আছে, তো আমি ওনার সঙ্গে যাওয়ার আগে বললো যে আগে তোমাকে আমাদেরকে কিছু টাকা দিতে হবে, যেহেতু বর্ডারে কিছু খরচ দেওয়া লাগে সেই হিসেবে। তা কত দিতে হবে? তা তোমাকে সব মিলে 2000 টাকা দিতে হবে। তা আপাতত আমি 500 টাকা তাদেরকে দিয়েছিলাম। তাতে তখন কত খরচ হয় সেটা আমি জানি না, কিন্তু তাতেই হয়ে গেছিল। তো বললো আচ্ছা ঠিক আছে। পরে আমি ওইখান থেকে বর্ডার হয়ে গেলাম, বর্ডার থেকে সরাসরি গেলাম, আমাকে কোনো সমস্যা হয়নি। যারা সমস্যা করার কথা বা ওখানে যে বিডিআর ছিল ওনারা কেউ করে নাই। যে লোকটা আমার সঙ্গে ছিল উনি বাকি কর্মকাণ্ডগুলো আমাকে এক জায়গায় দাঁড়া করাইয়া কাস্টমসের ভেজাল না কিসের ভেজাল ছিল সেগুলো সাবমিট করে আমাকে সোজা নিয়ে চলে গেল। তো ওখান থেকে একটা এইটা কি বলা হয় এখন তো সিএনজি বা অটোর মতো এগুলো অনেক হয়ে গেছে, তখন ওই রিক্সার মতোই একটা ছিল, ওইটার মধ্যে করে আমি একটা স্টেশন আমার আনলো। ওইখান থেকে জাস্ট কলকাতার ট্রেনে আমাকে উঠতে বললো। উনি টিকিট কাটা দিছে। উনি টিকিট কাটা আমাকে বললো যে তুমি এখানে বসো, এখান থেকে আমি সহ তোমার সঙ্গে যাব। তো তখন আমার কাছে এই শর্ট প্যান্ট ছিল। তো উনি যখন বাইরে এদিক ওদিক যাইতো, তো আমি কিছু টাকা এই স্বর্ণ বিক্রি করা প্লাস আমার কাছে যে টাকাটা ছিল সেই কিছু টাকা আমার মানে ওই প্যান্টের পকেটে বা নিজের সঙ্গে এমনভাবে সেট আপ করে রাখছি যেটা কেউ কখনো খুলে নিতে পারবে না। মানে যদিও নর্মাল প্যান্ট পরা ছিল, শর্ট প্যান্ট ছিল, আমি নিজেই যেহেতু টেলার্স, আমি ভিতরে একটা পকেট সবসময় রাখতাম যেগুলো বোঝা না যায় এরকম। অনেক সময় দেখা যায় যে আমার প্যান্টের বেলের মধ্যে টাকা রাখার মতো ব্যবস্থা ছিল। তো সেইভাবে আমি কিছু টাকা আলাদা করে ওইভাবে রেখে দিছি। রেখে দেওয়ার পরে আমি ট্রেনে ওঠার পরে যখন ট্রেনটা ছাড়লো, কিছু দূর যাওয়ার পরে আমার সেই একটা যে ঘুম চলে আসছে। ঘুম থেকে উঠার পরে আমি কি বলবো, আমি আর ওই লোকটাকে খুঁজে পাচ্ছি না। আমার সঙ্গে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটাও খুঁজে পাচ্ছি না। ওখানে মোটামুটি বেশ কিছুই টাকা ছিল, জাস্ট আমি আমার সঙ্গে তেমন বেশি কিছু রাখি না, আবার কমও না, যেটাতে আমি রিটার্ন চলে আসতে পারবো। তো আমাকে ট্রেন থেকে নামার পরে টিকিট আমার কাছেই ছিল, দিয়ে রাখছিল আমার কাছে, যাতে এই ধরনের কিছু ভেজাল নাই। কিন্তু যে লোকটা দালাল হিসেবে আমাকে নিয়ে গেছিল উনি বা যারাই হোক, ওনাদের লোক ছাড়া কি আর কেউ আমার এই পুটলারটা নিয়ে ভাগছে। তো ওইটা নিয়ে চলে যাওয়াতে আমি একেবারে বিপদে পড়ে গেছি। তো যাক, বাংলা ভাষা যেহেতু চলে সেহেতু সমস্যা হয় নাই। আমি বাংলাদেশি, ওখানে যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হওয়ার পরে একটা হোটেলে গেলে ওখানে আমাকে থাকার ভাড়া বাবদ বেশ কিছু ছিল, সুযোগ সুবিধা ছিল। তো দেখলাম যে সব কিছু সুযোগ সুবিধা তো আর নেওয়া সম্ভব না, না নিলেও আবার কে কী মনে করবে এরকম কিছু করে আমি মোটামুটি একটু ভালোভাবেই ওখানে হোটেলটা বুকিং করি রাতটা কাটানোর জন্য। তো খাওয়া দাওয়া ওইখানেই খাইলাম পাশেই। খাওয়া দাওয়াটাও আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে খাওয়া দাওয়া তেমনটা ভালো লাগে না। সেই ভালো লাগাটাই মাঝে মধ্যে মানে এমন অবস্থা হয় খাওয়া দাওয়া ভালোই লাগে না।
যাই হোক কোনো মতে খাইলাম, খাওয়া দাওয়া করে রাত্রে হোটেলে আসলাম, থাকলাম। ওইখানেও কিছু কাহিনী হয়েছে অবশ্য, ওইগুলো এক্সপেরিমেন্টের বেলায় আমার আত্মীয় স্বজন বা আমি মুসলমান হিসেবে ওইগুলো আপনি এক্সপ্লেন করবো না, যদিও ওখানে কোনো অন্যায় করি নাই। তারপরে যেহেতু খরচ করছি সেটা এই গল্পের আওতায় আসে, যেহেতু অ্যাডভেঞ্চার না, এক্সপেরিমেন্ট বা আমার একটা এটা কি বলবো, যে একটা ঘোরাফেরা এরকম অবস্থায় যাই হোক ওখানে কাটাইলাম। ও থাকার পরে আমার সঙ্গে রাত্রে তেমন একটা সমস্যা হয় নাই। সকালবেলা আসলাম, অনেক জায়গায় ঘুরলাম ফিরলাম, পরে আর মনটাকে স্থির করতে পারলাম না, তো এখানে থাকি আমার বাড়ির জন্য। আমার মন খুব খারাপ হয়ে উঠছে। কিন্তু যেহেতু আমি রিটার্ন আসবো, আমার পকেটের টাকা আমি কলকাতা থেকে বাংলাদেশের বর্ডার গার্ড আসা পর্যন্ত অলরেডি প্রায় শেষ। তো এখন আমি আবার আইসা বর্ডার পার হয়ে আইসা সেই এই তৃষা না এটা সুরমা ট্রান্সপোর্ট এজেন্সি, ওনার সঙ্গে আবার দেখা করলাম। আঙ্কেল এরকম আমাকে যে দালালটা নিয়ে গেছিলো, উনি আমার ব্যাগটা, আমার কাছে যে পুটলাটা ছিল ওই পুটলার মধ্যে বেশ কিছু টাকা ছিল, ওগুলো সব নিয়ে ভেঙে গেছে। তো আমি গেলাম, এখন আমার কাছে হালকা পাতলা কিছু ছিল যেটা পকেটে, সেটা দিয়ে আমি আবার রিটার্ন চলে আসতে পারছি। এখন তো আমার কাছে টাকা নেই, আর আপনি কি আমাকে ওই দালালের কাছ থেকে আমার টাকাগুলো সংগ্রহ করে দিতে পারবেন কি না? বললো যে বাবা এটা তো সম্ভব না, এটার মধ্যে হাত দিও না তুমি সোজা, আমি তোমাকে একটা ট্রাক, আমাদের যে মালগুলো যায় সেরকম একটা ট্রাক আছে, আমি সেই ট্রাকে উঠাই দিচ্ছি আর কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। তো আমি ওখান থেকে ওদের ট্রাকে করে মোটামুটি রাজবাড়ি দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসি। ওখান থেকে দৌলতদিয়া ঘাট থেকে আবার আরিচা ফেরিঘাটে আসি। ফেরিঘাট থেকে সোজা আমার এলাকায় এসে আমি আমার বাড়িতে আসি। আজকের এক্সপেরিমেন্টে এইটুকুই ছিল। আপনাদের কেমন লাগছে? ভালো লাগে যদি, তাহলে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে যেই ভিডিও বা যে গল্পটি আমি উপস্থাপন করব, সেটা সাধারণত একটা মাছ ধরা ভিত্তিক খুবই ভয়ঙ্কর একটা বিষয়, যে বিষয়টা আপনারা শেষ পর্যন্ত না শুনলে বুঝবেনই না। যদি আপনারা অল্প কিছুটা সময় শোনার পরে যদি ভিডিও থেকে স্কিপ করে বের হয়ে যান, তাহলে তো বুঝবেনই না যে আমি কী শোনাতে চাচ্ছি আপনাদেরকে। আজকে ভয়ঙ্কর বলবো না, এটা আমার জীবনের একটা বেস্ট এক্সপিরিয়েন্স, যেটা আপনারা শুনলে অবশ্যই আপনাদের গা শিরশির করে উঠবে, এবং প্রতিটা মুহূর্ত যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। হয়ে গেছে, আমি বলতে পারবো না। সেই গল্পটি আজকে আপনাদের সামনে সঙ্গে শেয়ার করব। তো চ্যানেলের জন্য সাবস্ক্রাইবের কথা বলে আপনাদেরকে কি বলবো, লাইক সাবস্ক্রাইব এটাই আপনাদের কাছ থেকে চাওয়া, এবং সঙ্গে শেয়ার করে দেওয়া, এইটুকু আপনাদের কাছে চাওয়া। তো আমি আমার গল্পটা শুরু করছি। সময়টা 2012 সাল বা 11-র শেষের দিকে এরকমই হবে, বা তখন বর্ষার মরশুম। আমার নেশাটা হলো মাছ ধরা। আমি মাছ ধরাটাকে এতটাই পছন্দ করি যে আমার খাবার বা পকেটে টাকা পয়সা না থাকলেও কেউ যদি আমাকে বলে চল মাছ ধরবো, আমার শত অভাব থাকলেও শত কষ্ট থাকলেও আমি সেখানে খুব একটা আনন্দের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করি। মাছ আমি পছন্দ করি না বা খাওয়া পছন্দ করি না, কিন্তু ধরাটা আমার একটা নেশার মতো। তো আপনারা অনেকেই এই নেশাটা করেন, এবং এই জন্য অনেকেই এই বিষয়টাতে আপনাদের অনেকটাই এক্সপিরিয়েন্স আছে। যদি আপনাদের কারো এই ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর কে কোথা থেকে এই গল্পটি শুনতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও বলছি, সাবস্ক্রাইব করে দিবেন। সময়টা 2012 সাল বা 11 সালের শেষ দিকে, বর্ষার মধ্যে। তো আমার একটা দোকান, সেটা টেইলারিং দোকান। সেই টেইলারিং দোকানে আমি
প্রায় সময় কাজ করি এই বা করি নিজের ব্যক্তিগত সেট আপে। তো সেখানে আমি এমন আহামরি তেমন কোনো আমার না যে আমি কারো কাছে ধরা আছি বা করতে পারবো না। তো একজনের সঙ্গে কথা হলো, বলছি যে আজকে চল আমরা মাছ ধরতে যাব। সেটা আমার পাশের গ্রামের একজনের সঙ্গে, উনিও খুব একটা খারাপ না ভালোই এই বিষয়ে আগ্রহী। তো উনি আমার দোকানেই কাজ করতেন, ওনার নামটা আমি উচ্চারণ করলাম না, কারণ বিষয়টা ততটা প্রয়োজনীয়। তো আমি মাছ ধরাটাকে বেশি পছন্দ করি। আর আমি একটা এটা কি, ওরও একটা লাইট ছিল, আমারও একটা লাইট ছিল। আর আমার যে ট্যাটা বা চল, আমাদের আঞ্চলিক ভাষায় বলায় চল, আর সবার জন্য প্রযোজ্য যে নামটা সেটা হলো ট্যাটা। তো আমি এইটা সংগ্রহ করে রাত্রে মাছ ধরতে যাব। তো আমি আইসা বাসায় চলে যাওয়ার পরে আজকে রাত্রে যেহেতু আমি বের হব, কখন আসবো সেটা তো আমি নিশ্চিত করে বলতে পারতেছি না। তো আমি খাবার দাবার খেয়ে মোটামুটি একটু হালকা রেস্ট করতে বসেছি। হালকা চোখটাও লেগে আসছে। হঠাৎ বাহির থেকে না কী ধরনের একটা শব্দ শুনলাম, আমাকে ডাকতেছে, যে মাছ ধরতে যাওয়ার কথা যার সঙ্গে, ওর কণ্ঠ মতো শুনলাম যে আমাকে মাছ ধরতে যাওয়ার জন্য বলতেছে। তো আমি আর কি করব, লাইটটা আর আমার চেটাটা নিয়ে অলরেডি আমি বের হয়ে আসলাম। বর্ষার মৌসুম তো আমাদের যেই দক্ষিণ লাকসামে মনোহরগঞ্জ থানায়, সেবার এই বৃষ্টির কারণে আপনার প্রায় 3-4 বা এরকম বেশ কারেন্ট ছিল না, একটানা কোনো প্রকার কারেন্ট ছিল না। ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে আমাদের পাশের গ্রামের এক জায়গায় ট্রান্সমিটার ছিল, সেখান থেকে ব্লাস্ট হয়ে যায় বা এটা নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে দেখতাম যে 2-3 দিন লাগে। তো আমার টার্গেট ছিল যে যেহেতু লাইট আছে, ব্যাটারি চালিত লাইটগুলো, আগেও আমাদের সঙ্গে শেয়ার করেছি, এই ধরনের সেট আপগুলো আমার সঙ্গে থাকে পর্যাপ্ত পরিমাণে, আমার পাওয়ার নিয়ে থাকি। আর সঙ্গে সিগারেট নিয়েছি। এখন ঘুরে দেখলাম যে ও আমার থেকে সামনে যাচ্ছে, তেমন কথা বলতেছে না, মাছ দেখতে দেখতে চলে যাচ্ছে। আমিও একটা ব্যাগ নিলাম, ব্যাগটা নিয়ে অলরেডি আমি ওর পিছনে যাচ্ছি। যে যাইতে আমাদের গ্রামটাকে ক্রস করে, আমাদের গ্রামটার পাশে যে গ্রামটা, সেটা আরও একটা গ্রাম। আমি কোনো গ্রামের নাম উচ্চারণ করতেছি না, সরি মনে কিছু না। তাহলে কারো যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি গ্রামের নাম আপনাদেরকে জানাবো। তো আমি ওই গ্রামটার ওই এলাকারই আমার কর্মচারীটা ছিল, ওই এলাকার ওইখান দিয়ে মনে করেন যে আমার এক চাচা শ্বশুর বাড়ি আছে, ওই গ্রামের উপর দিয়ে মোটামুটি বেশ কিছু রাস্তা আমরা দুজনই মাছ ধরতে যাচ্ছি। মোটামুটি টাকি, শিং, কই, ওই আপনার মিনি মাছ, অনেক সময় বড় মাছও পাওয়া যায়, শোল মাছও পাওয়া যায়, শিং মাছ, মাগুর মাছ এগুলো পাওয়া যায়। আমি আসলে মাছ ধরতাম, কিন্তু একেবারে যে এক্সপার্ট ছিলাম সেরকম কিছু না, কারণ শহরে যেহেতু বড় হয়েছি, ওখানে দেশে আসছি, অর্থের স্বল্পতা বা বাস্তব বেশ কিছু কারণবশত হয়তো বা আগের তুলনায় দেশে আইসা খুব মানবতার জীবনযাপন করছি, সেটা আর আপনাদেরকে এখানে বলার অবকাশ রাখে না। তো যতটা মাছ ধরতে পারতাম না, ওর সঙ্গে যেতে এমন একটা ওই যে আমাদের গ্রামের পূর্ব পাশে যেই গ্রামটা ছিল, সেই গ্রামটা ক্রস করে এমন আরও একটা গ্রামের দিকে আমরা যাইতেছি, যেই কি বলবো, সেটা এমন একটা স্পেস, সেই গ্রাম মনে করেন যে আমাদের গ্রামের থেকে সোজা পূর্ব পাশে। আমি তেমন কিছু প্রশ্ন না করে বলতে আজকে যে করে আসছি, তো সমস্যা নেই। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার সঙ্গে পাশাপাশি না, অনেকটা দূরত্ব রেখে ওই যে মাছ ধরতেছে আমার সঙ্গে যিনি আসছিলেন, তো ওনার থেকে অনেকটা জায়গা ব্যবধান রেখে উনি চলতেছে। আমি যত তাড়াহুড়া করতেছি বা করতেছি, আমি কিন্তু
তাকে কাছাকাছি পাচ্ছি, প্রায় আপনার 10 থেকে 20 হাত, 25 হাত, 30 হাত এরকম দূরে দূরেই থাকে। তো আমি একটা গ্রাম কমপ্লিটলি পার করে যাওয়ার পরে, গ্রামটা এত বড়, আপনার গ্রামটা পার করার পরে প্রায় 2-3টা গ্রামেও আপনার এতটা এরিয়া পার হয় না। যে এরিয়াটা পার হয়ে আমি মাছ ধরতে ওর সঙ্গে পিছনে পিছনে যাচ্ছি। তো এমন একটা রোড, ওখানে একটা সাধারণ সাবমেইন রোড ছিল, ওইখান দিয়ে যাইতে 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 একটা নামি বাজার ছিল। সেই বাজার যখন যাওয়া হয়েছে তখন মোটামুটি অনেক রাত্র। মোবাইল ছিল, হ্যাঁ, কিন্তু অর্থ সংকট ছিল হয়তো, বা মোবাইলে টাকা ছিল, কাউকে সঙ্গে সেভাবে যোগাযোগ করে নিয়ে বের হয়ে আসছি। তখন আমার কাছে ছিল একটা স্মার্ট বাটন ফোন, মোটামুটি মান ভালোই ছিল। যাই হোক, ওইটাও একটা কাহিনী আছে, তাই ওইটাও পরে। তো আমি যেই গ্রামটাতে গেলাম সেই গ্রামটার নাম ধরলাম যে মানিকপুর বাজারের যে একটা রাস্তা গেছে আপনার ঘোড়া ময়দানের দিকে, আরেকটা রাস্তা গেছে আপনার এই মান্দ্রার দিকে, বা এটাকে কি কয় গোহারুয়া বাজার এলাকা হয়ে মান্দ্রা বাজার ওদিকে যাবো। যখন দেখলাম যে ও আমাকে মান্দ্রা বাজার দিকে টানতেছে, তখন আমি বললাম যে না, আমি মান্দ্রা বাজার দিকে যাবো না, আমি ঘোড়া ময়দানের রাস্তার দিকে অলরেডি ঢুকে গেলাম। মোটামুটি আমি চলে যাওয়ার পরে মাছ ধরতে ধরতে যাচ্ছিও, মোটামুটি হাঁটতেছি, 2 সাইডেই মাছ পাওয়া যায়, যার জন্য অনেক সময়। এখন জিনিসটা কি, মানে অন্ধকারটা ঠিক এতটাই গভীর অন্ধকার, কি লাইট ছাড়া কিছু দেখা যায় না। তো আমি মাঝে মধ্যে ওর দিকে লাইট মারলে দূর থেকে হালকা একটা লোক বোঝা যায়, শ্যাডো বলবো না, ডাইরেক্টলি মানুষের মনে। কিন্তু যখন দেখলাম যে ও আমার দিকে আসতেছে, তাহলে বললাম যে না, দেখ আমার ইয়া হয়েছে, আসতেছে। তো মোটামুটি ওইখান থেকে রাস্তাটা আর কি, আমরা যে ঘোড়া ময়দানের দিকে গেছি, ওই ঘোড়া ময়দানের রাস্তাটা মোটামুটি অনেক রাস্তা, কিন্তু তো অনেক রাস্তা হলো গ্রাম্য রাস্তা। সাইডে কিছু কিছু গাছ ছিল, বড় ছোট, আবার অনেক জায়গাটা ছিল ফাঁকা মাঠ। পাশে এই ধান ক্ষেতের মতো মানে বিশাল এরিয়া জায়গাগুলো ফাঁকা থাকে। এখানে রাস্তার পাশে কোনো প্রকার গাছ টাছ থাকে না, কিন্তু খাল আছে, দুনো সাইডে পানি আছে রাস্তার, যার কারণে একবার এইদিকে দেখি, আরেকবার ওই সাইডে দেখি। এক সময় দেখলাম যে মোটামুটি আমি মাছ পাইতে শুরু করলাম, ভালো মাছ পাচ্ছি। ভালো মাছ পাইতে আমি আমার কাছে দেখলাম যে বেশি দূরে না, আমি লাইটার ওই দিকে মারি না, আসতেছে, যেহেতু আমার পরিচিত, সে আমার দোকানে কাজ করে, একসঙ্গে মাছ ধরতেছি, কথাবার্তা নাই, চুপচাপ মাছ ধরার সময় আসলে কথাবার্তা তেমন একটা হয় না, হওয়াটার প্রয়োজন দেখি না। তো আমি মাছ ধরতেছি, মোটামুটি মাছ পাইতেছি, মোটামুটি কি ভালো মাছ পাইতেছি। তো এখন আমি ওরে জিজ্ঞাসা করলাম, কিরে মাছ পাইছিস? তেমন উত্তর না। এখন বললাম যে এক কাজ কর, তো দেখি তুই কি মাছ পাইছস না পাইছস, ই করি। তো আমি ওই লাইটার টেটা ধরতে গিয়ে আমার ব্যাগটা ধরতে পারতেছি না। তো আমি কি করলাম, ব্যাগটা একটা গাছে ঝুলাই দিয়ে বললাম, এক কাজ কর, তুই আমার ব্যাগটা ধর, মাছ পাইলে কাছে আসবি। তো আমি মাছ ধরতেছি, যখন এই ব্যাগটা রাইখে আসলাম, তো মোটামুটি একটা সময় পর আমি মাছ পাই। মাছকে দেখতেছি, দেখা যায় না, বা পাইলে সামনে একটা করলে সেটা আসে না, এটা আগেই বলছি যে আমি অতটাই। তো আমি মাছ ধরতে সামনের দিকে এগোচ্ছি, যদি এক পিস পাচ্ছি, তো ওরে বলতেছি ও আসলে আমার কাছ থেকে মাছটা আমি ছুটে ওর ব্যাগে দিচ্ছি, কিন্তু লাইটটার ওদিকে না, আমার মাছ ধরার নেশাটা একটু অতিরিক্ত। মাছ যেহেতু মোটামুটি পাইছি, এখন কম পাচ্ছি, সেটার দিকেও আমার তেমন একটা প্রবলেম। আমি এখন মাছ পাচ্ছি, তাও আমি ওর কাছে দিচ্ছি। ও কাছাকাছি যখন আসতো, তখন কেমন যেন একটা অন্যরকম বিদ্যুৎ গন্ধ আসতো। আমি সব মাছ ধরতেছি, বিভিন্ন জায়গা থেকে মাছ ধরছি, সেহেতু হয়তো বা এই গন্ধ আসতেছে। আস্তে আস্তে এইভাবে করতে করতে আমার অনেক টাইম পরে আমরা
এই ঘোড়া ময়দানের যে বাজারটা আছে এই সাইডটাতে চলে আসলাম। চলে আসার পরে তো আমি বললাম কি রে কোন দিকে যাব, তো আমাকে দেখাই দিল এই সাইডে মানে আরও উত্তর দিকে আরেকটা গ্রাম। সেটা আমি যেই গ্রামে জন্মগ্রহণ করছি সেটার পূর্ব পাশে অরিজিনাল, আমি যেই গ্রামে অরিজিনাল আমার নিজের গ্রাম যে গ্রামে জন্মগ্রহণ করছি সেইটার পূর্ব পাশে সেই গ্রামটা, ওটা আমার দাদির নিজের বাড়ি। তো ওই গ্রামটার নাম জানি না। তো আমাকে দেখাই দিল এই সাইড দিয়ে। আমি এই সাইডটা যখন দেখাই দিল, যেহেতু মাছ পাইছি অনেকটা, আমি মনে করলাম যে অনেক দূর, আচ্ছা যে ঘুরতে তো হবে, যেহেতু ঘোড়া ময়দান থেকে যদি এখন সরাসরি যাই তাহলে একটুখানি রাস্তা অতিরিক্ত হবে, সেই রাস্তাটা আসলে তেমন বেশি না। তো হাঁটতেছি বা কী বলবো, চারিতলার রাস্তাটা এতটাই গাছপালা বা আছে, কিছু কিছু জায়গা আছে মানে আপনি যত সাহসী হন না কেন, কিছু কিছু রাস্তার আশেপাশে এমন একটা পরিস্থিতি আপনি ভয় পেতে বাধ্য করবে, এইরকম অন্ধকার। আর যাই হোক, ওইখান দিয়ে আমি আসতেছি কি আমি মাছ ধরতেছি বা পাচ্ছি না, এমন একটা কেমন জানে আমার কাছে একটু অন্যরকম ফিলিংসটা তৈরি হলো। কারণ আমি অনেক সময় অনেক কিছু এক্সপিরিয়েন্স করার কারণে কিছু সময় কিছু চলে আসে। তা আমি এইরকম কিছু ফিলিংস আসলে অনুভব করি নাই, কিন্তু কেমন যেন একটা মন থেকে এই যে অন্ধকার ওই গ্রামটায় ঢোকার পরে আমার মনের মধ্যে কেমন যেন একটা অন্যরকম অস্বস্তি তৈরি করছে। তা আমি কি করব এখন এই অস্বস্তির মধ্যে গ্রামটা ক্রস করে আমার যে গ্রামটা আছে, গ্রামটা ক্রস করলে আমার নিজের গ্রামটা আসবে। তা আমি আমার বাড়ির দিকে লাইট যে আমার সঙ্গে লোকটা আছে তাকে আমি দেখি তাহলে অনেক দূরে থাকে, কিন্তু যখন আমি মাছ পাই খুব কাছেই থাকে, কিন্তু দূরে থাকে। একবার মাছ রাখতে গিয়ে দেখলাম মাছ বেশি নাই, অল্প মাছ। তখন আমার মধ্যে সন্দেহ হয়ে গেল আসলে এটা কেমন দিকে লাইট মার দিয়ে দেখি যে অনেক মোটামুটি বসে গেছে। বুঝতে দিচ্ছি না যে আমি ওরে যে আলাদা কিছু বিষয়বস্তু সেরকম কিছু যে আমি বুঝতে পারতেছি না, ওর কারণে আমি একটু অস্বস্তি বোধ করতেছি বা অন্যরকম একটা অনুভূতি পাইছি, সেটা আমি ওকে বুঝতে দিতে চাই নাই আমার থেকে। ও আসলে এটা বুঝছে কি না সেটা আমি জানি না। এরপর থেকে আমার সঙ্গে কিছু ভয়ঙ্কর মানে আমার অভিজ্ঞতা শুরু হলো, যেটা কেমন একটু ভয়ঙ্কর আওয়াজ, মাছ পাচ্ছি না, শুশো করে আওয়াজ হচ্ছে, আবার এখান থেকে গাছপালা ভেঙে পড়ছে, আবার একসঙ্গে চলে আসছে। এইরকম দেখতে দেখতে মনে করেন আমি মোটামুটি একটু পেয়েছি। আর নর্মাল বা আমি আমার মানসিক যে শক্তিটা, সেই শক্তিটা আস্তে আস্তে ধীরে ধীরে আমার কমে যাচ্ছে। এখন এমতো অবস্থায় আমি এই বিষয়টাকে একটু আড়াল করার জন্য আমি যদিও আমার পাশের গ্রামটা, আমিও রাস্তাঘাটগুলো ক্লিয়ার জানি না যে রাস্তাঘাটের দৈর্ঘ্যটা কত হবে, যেহেতু আমি আমার গ্রামে থাকি না, যেখানে আমার জন্মস্থান এখানে থাকি না, সেখানে আমি পাশের গ্রামটার অবস্থানটা আমি নিজে বলবো যেমন নিজের গ্রামেতেই তো আমি জানি যে কোনখান থেকে কোন জায়গা দিয়ে কতটুকু গেলে আমার রাস্তাটা শেষ হবে, এরকম আমার আইডিয়া নেই। তো আমি মোটামুটি আল্লাহ মাঝে দ্রুত বিদ্যুতের কিছু সিচুয়েশন এইগুলো আমি অনুভব করতেছি যে কী বলবো। তো এরকম করতে করতে হঠাৎ করে দেখলাম যে না, আমাদের যে গ্রামের পরে যে গ্রামটা, এটা শেষের কাছাকাছি যখন আসলাম তখন বুঝতে পারলাম যে আমার গ্রামটা বেশি দূরে নাই, কিন্তু রে ভাই এই অবস্থা শুরু হয়ে গেছে। আমার কাছে আসতেছে না, আমি মাছ পাচ্ছি না, আমি এখন শুধু রাস্তা হাঁটতেছি, চলতেছি, আর এমন ভয়ঙ্কর অনুভূতি বলবো, মানে আমার গা শিহরে উঠতেছে। এমন বেশ কিছু সিমটম আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাইতেছি, কিন্তু আমার ভয়ে আমি এগুলো উপস্থাপন করতে পারতেছি না। যেমন
মানুষের কঙ্কাল রাস্তাঘাটে পড়ে আছে, হামাগুড়ি দিয়ে কি যেন উঠতে চাইতেছে অন্ধকারের মধ্যে, পানির মধ্যে খুব বিকট বিকট শব্দে আপনার মানে যে এমনভাবে শব্দ করতেছে মনে হয় এখানে না হলেও 2-4-5 মণ ওজনের মাছ যদি আপনার পানির মধ্যে থাকে, সেটা যখন বাউলি দেয় এরকম। আমি আর কি করব, আমি আমার রাস্তার দিকে যাই না, গাছের থেকে মনে হয় যে অতিরিক্ত বিকট সাউন্ডে মনমর করে মনে হয় যে গাছ ভেঙে পড়তেছে এরকম। শিয়ালের ডাক, কুকুরের ডাক, বিড়ালের ডাক, মানে কাকের ডাক, এক কথায় যে আমি অতিরিক্ত মাত্রায় নিজের মানে মন থেকে ভাঙে পড়তেছি যে কিরে শালার এইরকম অবস্থা হইলে আমি যে বাড়িতে যে গিয়ে পৌঁছাবো কীভাবে, সেটাই তো। তা যেভাবে হোক আমি আস্তে আস্তে ধীরে ধীরে কিছু সূরা কারাত যা জানতাম, কিছু জানতাম, সেগুলো পড়তে আমাদের গ্রামের কর্নারের, ঠিক আমাদের গ্রামের শুরু, এটা এক কথায় যে আমাদের গ্রামটার শুরু, সেই গ্রামের ব্রিজটার উপরে যখন আসলাম তখন মন থেকে তখনও ওই সাইডটাও তেমন একদম নীরব, যদিও ওই গ্রামের ব্রিজটার কাছাকাছি কয়েকটা দোকানপাট আছে, সেগুলো অতটা ইয়ে না। ওইখানে 3 থেকে 4টা রাস্তার মোড়, এক কথায় যে ব্রিজটা আর কি, ব্রিজটার চারটা রাস্তার মোড়। এটা আমার গ্রামের বাড়ি থেকে আসছে, আরেকটা আমি যে গ্রামে থাকি ওই সাইড হইয়া মেইন রোডের থেকে সরাসরি গ্রামের দিকে আসছে, আমরা যেটা ব্যবহার করি সবসময় এই বাড়িতে আসার জন্য। এইটা আরেকটা আছে ওই আপনার, এটা হলো উত্তর দিকের আরেকটা রাস্তা। আর আমি যে রাস্তা দিয়ে আসলাম সেটাই বর্তমান যে গ্রামটা ক্রস করলাম চাটিতলা, সেই গ্রামের রাস্তা। মোট 4টা রাস্তার মধ্যে যখন আসলাম তখন আল্লাহ করতেছি, আল্লাহ যা করে আমি ওই বাড়ি পর্যন্ত পৌঁছানো আগে, এখন বাড়ি যাওয়ার চিন্তা না করে আমি আমার নিজের যেখানে বাড়ি, ওখানে আমার চাচারা আছে বা আমার আত্মীয় স্বজন কেউ আছে, আমি এখন যেহেতু বিপদে পড়ছি, এরাই আমার কাছে। আমার বর্তমান যেখানে আমি অবস্থান করি, যেখানে বাস করি, সেইখান থেকে আমার বাড়ি মানে যেখানে আছি সেই পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা, এবং পুরো রাস্তাটা ফাঁকা রাস্তা। আমি আমার চাচাদেরকে ততটা খারাপ পছন্দ করতাম, যদিও ওনারা আমার সঙ্গে কে যেভাবে হোক বেমানি করে ফেলছে বা করে ফেলছে, সেটা আমি তেমন এক্সপ্লোর করতেছি না, কারণ ওনারা আমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনের শেষ পর্যন্ত। যদি আমি যতদিনই বেঁচে থাকি ওনাদের এই কষ্টগুলো আমি ভুলবো না, আর ওনাদেরকে আমি মন থেকে কখনোই ক্ষমা করতে পারবো না। কারণ আমার বাবা মারা যাওয়ার পরেও ওনারা যখন আমার সঙ্গে ছিলেন, আমি ওনাদেরকে সবচেয়ে বেশি কাছের মানুষ ভাবতাম, কিন্তু ওনারা আমাকে এতটাই দুঃখ দিচ্ছে, কখনো কাছে তো টানে, কখনো উপকার করার চেষ্টাও করে নাই। প্রতিটা মুহূর্তেই তাদের চেষ্টা আর ইচ্ছা ছিল আমার ক্ষতি করা। যাই হোক, সেটা বাদ। আমি এখন তারপরও আমার গ্রামে যেহেতু এই কোনায় চলে আসলাম, এখান থেকে সোজা আমার বাড়ি যেখানে, সেখান দিয়ে আমি রওনা করলাম। ভাই ওইখান দিয়েও আরও কিছু জায়গা আছে, ওখান থেকে কম রাস্তা না, প্রায় 7 থেকে 800 মিটারের মতো রাস্তা আমার বাড়ি, মানে বাড়ির দিকে যাইতে। আর পুরোটাই খালপাড়, পুরোটাই এই গাছপালার নিচে দিয়ে যাওয়া লাগবে, অন্ধকার রাস্তা আর মাটির রাস্তা, বৃষ্টির কারণে অনেক জায়গায় কাদা পিচ্ছিল, এই এক্সেট্রা প্রবলেম খারাপ হয়ে আছে। তো আমি দ্রুত পায়ে যদিও চেষ্টা করতেছি হাঁটার জন্য, কিন্তু যেহেতু ভয় পাচ্ছি আমার রাস্তা কেমন যেন ফুরোচ্ছে না। তো আমি যখন চলতেছি, বেশ কিছুক্ষণ চলার পরে এই ভয়ঙ্কর পরিস্থিতি আমার সঙ্গে প্রতিটা মুহূর্তে মনে হয় যে কিছুক্ষণ পরপরই আমাকে একটা করে অ্যাটাক দেওয়া হচ্ছে, আমি মানসিকভাবে মোটামুটি স্ট্রং ছিলাম, ভয়টা আমার মধ্যে ততটা ছিল না। অনেক কিছু ফেস করার কারণে মনের থেকে প্রচুর পরিমাণে স্ট্রং ছিলাম, কিন্তু ধীরে ধীরে এই পরিস্থিতিগুলো যখন একটার পর একটা আমাকে আঘাত করতেছে, আসলে আমাকে বিধ্বস্ত করতেছে কতক্ষণ একটা মানুষ। তো আমি ধীরে ধীরে কি চেষ্টা করতেছি দ্রুত যাওয়ার জন্য, কিন্তু ওই যে পিচ্ছিল রাস্তা, পরিস্থিতি এরকম, যাচ্ছি
দিক করতেছি, কিন্তু আর আমি এখন পিছন দিকে তাকাচ্ছি। আমি যেভাবে হোক চেষ্টা করতেছি আমার বাড়ির কাছে যাই। আমার চাচারা আছে ওখানে 2-1 জন যারা ছিলেন, তো ওনাদের সঙ্গে আমি অতটা ঝগড়াঝাটি করিনি, যদি ডাক দিয়ে অবশ্যই ওনাদের সঙ্গে আমার দেখা হবে। তা আমি মানে একদম যখন আমার বাড়ির শুরুর দিকে এখানে ডাইরেক্টলি 2টাই ইউটার্ন আছে, 2টাই ইউটার্ন, একটা পশ্চিম দিকে মানে উত্তর দিক থেকে এসে পশ্চিম দিকে ইউটার্ন নেয়, আরেকটা আবার দক্ষিণ দিকে ইউটার্ন নেবে। তো আমার প্রথম ইউটার্নটার পরে আমার বাড়ির কর্নারের দিকে শুরু। সেই কর্নারে আমাদের যে নতুন পুকুর কাটা ছিল, সেই কর্নার পর্যন্ত আসার পরে আমার ওইখানে আসার পরে মোটামুটি একটু শরীরে মানে মানসিকভাবে একটা শক্তি পাচ্ছি। তো সেই শক্তি পাচ্ছি বলতে গেলে এর তারপরেও কেমন যেন একেবারে অন্ধকারে, ওইটা একদম গ্রাম, বিদ্যুৎ ছিল কি ছিল সম্ভবত, হ্যাঁ, কিন্তু গ্রামের বিদ্যুৎ কতক্ষণ থাকে কতক্ষণ থাকে না। আর মানুষজন মনে করেন যে গ্রামের মানুষজন অর্থনৈতিক অবস্থা ভালো হইলেও খরচ টরচ একটু কম করার চেষ্টাই করে। এইরকম অন্ধকার বাড়িতে যাওয়ার পরে কাকাকে ডাক দিব, আমার বড় চাচাকে ডাক দিব, এই সময় একটা লোকের সঙ্গে দেখা হলো। উনি বৃদ্ধ লোক, মোটামুটি বয়স্ক লোক। তো আমাকে বললো, কে রে দাউদনি রে? আমি বললাম, মুরব্বী হ্যাঁ আমি তো আপনাকে চিনলাম না। কয়, আমি তোমার দাদা হমো। সো দাদা একটু সমস্যায় পড়ছি, আমি আসছিলাম ওই ট্যাটার নিয়ে মাছ ধরতে, একটু সমস্যায় পড়ছি, আমি চাচার বাসায় যাওয়ার চেষ্টা করলাম। তো তোমার চাচারের বাসায় গিয়ে তো লাভ হবে না, বরঞ্চ ঝামেলা হবে। তুমি এক কাজ করো, তুমি যে রাস্তা দিয়ে আসছো ঠিক এই রাস্তা দিয়ে এখন আর যাওয়ার দরকার নাই, তুমি এই রাস্তা দিয়ে সোজা মানে আবার এই দক্ষিণ দিক দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা আবার এই ঘোড়া ময়দান রাস্তা প্লাস আমার গ্রামের রাস্তার দিকে যাওয়া লাগে, এরকম একটা রাস্তার মধ্যে আবার এসে দাঁড়াইছি। মানে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গেলে এখানে মোটামুটি বেশ কিছুক্ষণ পর বাড়ি আছে বা আছে। তো উনি আমাকে বললাম যে তুমি আমাকে একটা জিনিস বললো যে ধরো এই জিনিসটা তোমার সঙ্গে রাখো, রেখে তুমি বাড়ির দিকে চলে যাও, আর কোনো দিকে তাকায়ও না। হ্যাঁ, যতটুকু তুমি এত রাস্তা যেভাবে আসছো ঠিক সেভাবে বাড়ির দিকে চলে যাও, সেটা তোমার জন্য ভালো হবে। এইখানে দাঁড়ানোর চাইতে ওইটা ভালো হবে। তো আমি কি বলবো, অনেক সময় আমি একটা জিনিস কি সবসময় এই ধরনের বেশ কিছু ছোটোখাটো অনেক সময় আমি বিপদে পড়তাম, যা এরকম যখন সাপোর্টগুলো আসতো তখন বলতাম যে এগুলো হয়তো বা আধ্যাত্মিক হবে বা অলৌকিকভাবে আমাকে এই ধরনের বেশ কিছু সহযোগিতা আমি প্রায় সময় পেয়েছি। সেই হিসেব করে আমি ওনার কথাটা, উনি যেটা দিলেন ওইটা দেওয়ার পরে আমি পকেটে নিয়ে মানে প্যান্টের পকেটে নিয়ে অলরেডি হাঁটা শুরু করলাম আমার গ্রামের দিকে। কিন্তু আমি আমার গ্রামের দিকে আসা শুরু করলেও এখন যে ওই যখন আমি আমার বাড়ি ক্রস করে চলে বাড়ির দিকে যখন আবার আসবো, আমি বললাম যে এখান থেকে রিক্সা পাওয়া যায়, যদি গাড়ি টাড়ি পাওয়া যায় আমি গাড়িতে উঠে চলে আসার চেষ্টা করব, মানে চলে আসবো দ্রুত সম্ভব। আমার মন মানসিকতা এইরকম ছিল, কিন্তু আমি বুঝতে পারি না যে পুরো রাস্তাটা মানুষই দুর্ঘটনার সম্ভব আছে, এইরকম এরকমও বিষয়বস্তুটা ছিল মনে হয়। গাড়ি পাওয়ার তো টেনশন, অনেক দূরে মানুষ দেখতে পাবো না, এরকম অবস্থা। বা রাত যখন অনেকটা প্রায় এই 3টা 3:30 এরকম রাস্তা। তো আমি যখন ওই মুরব্বীর সঙ্গে কথাবার্তা বলে যখন হাঁটা শুরু করলাম আমার বাড়ির উদ্দেশ্যে, আমার কাছে তখন আমি মাছের দিকে তাকাচ্ছি না, তখন শুধু আমি বাড়ির দিকে যাচ্ছি। আমি ওইখান থেকে যখন আমার বাড়ির দিকে পশ্চিম দিক থেকে দক্ষিণ দিক থেকে যখন আমি আবার পশ্চিম দিকে ফিরলাম, ঠিক সেই মুহূর্তে আমি আমার কাছ থেকে আমার লাইটের ব্যাটারি চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, ব্যাটারি চেঞ্জ করে আমি সিগারেট এমনভাবে রাখলাম যে আমি সিঙ্গেল পিস, আমি সিগারেট যেটা ব্যবহার করতাম, সিগারেট খাওয়া 2-3টা সিগারেট খাওয়া কিন্তু খুব আমার জন্য খুব কষ্ট হয়ে যেত, কারণ আমি স্টার সিগারেট ব্যবহার করতাম। সেই
স্টার সিগারেট একটার পরে দ্বিতীয়টা টানলে আমার কাছে মাঝে মধ্যে মনে হতো যে আমি মানে পূর্ণাঙ্গ সিগারেটের কারণে আমি মাতাল হয়ে যেতাম। আমার পানি তো দূরের কথা, বমি অতিরিক্ত মাত্রা। তা আমি ধীরে ধীরে মানে ওইখান থেকে হাঁটা শুরু করলাম সোজা পশ্চিম দিকে ফিরে আমার যেখানে থাকবো ওইখানে। যেহেতু উনি বলছে, তা আমি আমার কাছে একটু সাহস ছিল। এটা আসলে কি পরিমাণ সাহস আমি নিয়ে ওইখান থেকে শুরু করছি আমি এটাকে আপনাদেরকে বোঝাইতে পারবো না। তারপরও মোটামুটি বেশ কিছু সময় আমি হাতে মানে সময় নিয়ে ওই কর্নার থেকে সোজা পশ্চিম দিকে হাঁটা শুরু করলাম। আর সিগারেট লাইট জল হাতে নিয়ে বাটেটা হাতে নিয়ে আমি সোজা পশ্চিম দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতেছি, যত স্পিডে হাঁটি না কেন আমার শরীর পুরো থরথর করে কাঁপতেছে। এবং সিগারেটের কাছে ঠিকই খুবই স্লো মুভি, কারণ জানি আমি সিগারেট যদি টানা একটানা দুইটা সিগারেট ব্যবহার করলে সেভাবে আমার জন্য অনেকটা রিস্ক হয়ে যাবে, বা আমি সেন্সটা ধরে রাখতে পারবো কি না সেটা ছিল না। তো যাই হোক, আমি তারপরও হাঁটতেছি। এখন এমন অবস্থা, আমি রাস্তাঘাটে এত দ্রুত হাঁটার চেষ্টা করতেছি, কিন্তু রাস্তায় কেন যেন ফুরোচ্ছে না। আমি যত যাই করি কোনো প্রকার হচ্ছে না। ধীরে ধীরে আস্তে আস্তে আমার মনোবল আবারও কমছে। এখন এখান থেকে রাস্তা অনেক কম না, অনেকটা দূর, মাঝখানে একটা গ্রাম, তারপরে একটা মেন রোড। ওখানে আসলে হয়তো বা গাড়ি না পাইলেও রেল লাইন বা বাস রোড আছে, ওইখান থেকে সোজা চলে আসলে আমার তেমন সমস্যা হবে না। বা কিন্তু আমি রাস্তা পর্যন্ত এখান থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা হাইটা আসাটা অর্থাৎ কষ্টকর। রাস্তার পরিস্থিতিগুলো বুঝলাম, কিন্তু এই রাস্তাটুকুর মধ্যে প্রথম কিছুক্ষণ আমার এতটাই ভয় পেয়েছি, এতটা ভয়ঙ্কর বিষয় বুঝতে। এখানে প্রচুর মৃত মানুষ, যারা মানে আমার দিকে তাকায় আছে, ধান ক্ষেতের মানে ইয়া থেকে উকি দিয়ে আছে। রাস্তায় বড় বড় সাপ, পানির মধ্যে বড় বড় শব্দ করে মাছ না কি যেন পড়তেছে, গাছ থেকে কি যেন পড়তেছে, এই গাছ থেকে ওই গাছে কি লাফাচ্ছে। এইরকম যখন পরিস্থিতি, তাহলে আপনি বুঝতেছেন যে আমি কতটা ভয়ানক পরিস্থিতিতে পড়ে গেছি। এই অবস্থায় আমি অনেক মানে কি বলবো, যে আমার গ্রামের রাস্তা এখনো শুরু হতে অনেক দূর। মানে আমি এই যে একটা গ্রাম অর্ধেক রাস্তা, আমি এখান থেকে হাঁটা শুরু করছি। সত্য কথা বলতে গিয়ে আমি মানে পুরোপুরি আমার শারীরিক শক্তি হারিয়ে ফেলছি। যে যতটুকু আমি হাঁটা চলাফেরা করে আসছি এই পর্যন্ত হাইটা আসতে আমার এতটাই শক্তি ব্যবহার হয়েছে বা ক্ষয় হয়েছে, আমি এখন চলতে পারতেছি না। আমি কি বলবো, সিগারেট খাইতে আসতেছি, কিন্তু তারপরেও আমার আশেপাশে এত বিকট শব্দ আর চোখের সামনে এত ভয়ঙ্কর পরিস্থিতি দেখতেছি, যেগুলো দেখে মানে নিজের যে বাস্তব মানে বলবো কি, আমি নিজের একটা এনার্জি শক্তি থাকবে যে আমি চলতে পারবো, সিরিয়াস বলতেছি, আমি সেটা হারায় ফেলতেছি ধীরে ধীরে। তারপরেও চলতে এক সময় মানে একটা কর্নারে এসা, মানে আমাদের গ্রামটার থেকে একটা রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে আমি আগেই বলছি যে এই রাস্তা দিয়ে আমরা আমাদের গ্রামে বেশিরভাগ সময় প্রবেশ করি। আর আমি যে বর্তমান যেই রাস্তা দিয়ে আসছি সেটাও আরেকটা রাস্তা। তো এই যেটা দিয়ে আমি আসছি সেটা অ্যাভেলেবেল ছিল না, বর্তমানে অ্যাভেলেবেল। আমি যে রাস্তায় রিটার্ন আসলাম আমার গ্রাম থেকে, ওইটাই অ্যাভেলেবেল বর্তমান হচ্ছে। আর যেটা মাঝখান দিয়ে এই রাস্তাটা, মোটামুটি মাঝখানে কিছুই নাই, দুইটা পাশে সম্পূর্ণ ফাঁকা মাঠ, অল্প কিছু যেখানে এসে বসি তার থেকে প্রায় 150 মিটারের মধ্যে 2-3টা বাড়ি আছে দুই পাশে। কিন্তু এর পরে গেলে পুরা 1.5 থেকে 2 মাইল আপনার কি বলবো, একদম ফাঁকা, কিচ্ছু নাই।
রাস্তা কাঁচা এবং খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। যেহেতু বলছি এটা বর্ষাকালের মধ্যে রাস্তাঘাট খুবই খারাপ, কিন্তু আমি যেই রাস্তাতে আসছি সেটা কিন্তু মোটামুটি পাথর কংক্রিট বা কোনো কোনো জায়গায় কার্পিং ঢালাই আছে, তো পিচ ঢালাই আর কি। তো এখন আমি হাঁটতেছি, চলতেছি, চলে আসতেছি, আইসা এই পর্যন্ত আসলাম। আসার পরে বৈশা মোটামুটি নিজেকে একটু স্থির করতে চেষ্টা করলাম, কিন্তু তারপরেও পুরা পরিবেশটা এমন একটা অবস্থা, মানে ভাবতে পারতেছি না আমি এখন কী করবো। এমন অবস্থাটা আমার মানসিকভাবে আমি এখন এইটাও ভাবতেছি যে আমি আসলে এখন কোন রাস্তায় যাবো। এখানে দুইটা একটা আমার নিজের বাড়ি, আরেকটা হচ্ছে আমার চাচার শ্বশুর বাড়ি। আমি আগে বলছি যে আমার গ্রাম, যে গ্রামে প্রথম বসতি, পূর্ব পাশে আমার চাচার শ্বশুর বাড়ি, ঠিক আছে? সেই চাচার শ্বশুর বাড়ি, সে এখানে আমার ওই চাচার শ্বশুর বাড়িতে আমি যেতে পারবো। আর না হলে শুধু আরও 1 থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ঘুরে আসলে আমার বাড়িতে চলে আসতে পারবো। তো আমি আমার চাচার শ্বশুর বাড়ির দিকে যদি যাই, এইখানে রাস্তাটাও আরও জঙ্গল আচ্ছন্ন, মানে গাছপালা বেশি। যেহেতু গাছতল দিয়ে হাঁটলেও মর্মর শব্দ হয়, গাছটা ডালের হলো ভাঙা পড়ে গাছের থেকে, এটা ওইটা অনেক সময় হইতে পারে। তো আমি মানে কনফিউশনে পড়ে গেলাম। মানে এক কথায় যে আমি ধীরে ধীরে আমার মনোযোগ লুপ্ত হয়ে যাচ্ছে যে আমি কী করবো বা কীভাবে আমার এই এরিয়াতে আসবো। আমি ওখানে বৈশাখ বেশ কিছু সময় নিয়ে যখন দেখলাম একটা লোকজন আমি চারপাশে দেখতেছি না, কিন্তু ভাই কি বলবো, এখানে শিয়াল, কুকুর, বিড়াল, মানে এরা পুরোপুরি মানে একটা হয়ে গেছে যুদ্ধের জন্য। কুকুর, বিড়াল, শিয়াল এরকম কিছুই দেখতেছি না, সব অন্ধকারের মধ্যে, গুটগুটে অন্ধকার, লাইট মারলে কিচ্ছু বোঝা যায় না। মনে হয় যে এখানে অনেক পশু পাখি জড়ো হয়ে গেছে, লাইট মারলে কিছুই দেখা যায় না। কিন্তু আমি তো এখন কি করব সেইটাও ভাই চিন্তা করে পারছি। তো এক সময় শুরু করলাম, এবার যেহেতু ঢাকায় ছিলাম, স্কুলে করতাম, মানে একটু জলটা হাতে নিয়ে একটু দূরের মতো ব্যবস্থা করে আমি ওই আমার কাকার গ্রামের দিকে